শুনছেন রেডিও ফুর্তির এফএম। আমি রাস্তেল আছি সাথে এবং ঘড়িতে সময় রাত 11:59। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই আছেন এবং আজকে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, উপভোগ করবেন আজকের ভূত এফএম। এবং আজকের ভূত এফএমের বিষয়বস্তু আছে এবং আজকের ভূত এফএম স্পেশাল একটা বিষয় নিয়ে আমরা করব, সেটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। আগে জানাই যে কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদের লিখতে চান, আমাদের লিখবেন ভূত এফএম @radiofuርቲ.fm অ্যাড্রেসে এবং সেখানে গিয়ে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠাবেন। এবং আপনি শুরুতেই উল্লেখ করবেন যে আপনি এটা স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন, লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এবং আমরা চাই আপনারা আরও বেশি বেশি করে ঘটনা পাঠান এবং বেশি বেশি করে আপনাদের জীবনের ঘটনাগুলো শেয়ার করুন আমাদের সাথে। আপনার কাছে কোনো ঘটনা না থাকলেও আপনার পরিবারের সাথে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, আপনার পরিচিতদের সাথে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, সেই ঘটনাগুলো লিখে পাঠান। এবং আপনার পরিচিত যারা আছেন বা পরিবারের যারা আছেন তাদেরকেও আপনি উৎসাহিত করুন ভূত এফএমের সাথে তাদের ঘটনাগুলো শেয়ার করার জন্য। এবং আশা করছি যে আপনারা যেভাবে আমাদেরকে এতদিন ধরে আমাদের পাশে আছেন, ইনশাল্লাহ মানে ইন ফিউচার আপনারা আমাদের সাথে থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে দুটি, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি আজকে দেখতে পারেন আমাদের যে পোস্ট, সেই পোস্ট চেক করতে পারেন এবং সেখানে আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার দিতে পারেন এবং আরও বেশি মানুষের কাছে আপনি জানাতে পারেন আমাদের সম্পর্কে। এবং একই সাথে আপনি টুইটারে ভিজিট করতে পারেন এবং চলে যেতে পারেন Russell_Bhoot_FM RUSSELL_Bhoot_FM BHTTFM। এবং এইখানে আপনি ভিজিট করে আপনি আজকে জানাতে পারেন আপনার সমস্যাগুলো। কেন বলছি সমস্যাগুলো? শুধু সমস্যাই না, আপনার যে কোনো বিষয়ে আপনি জানাতে পারেন। তবে এইখানে আজকে আমাদের ছবিতে যাদেরকে দেখছেন তাদের মধ্যে একজন উপস্থিত নেই। তিনি হচ্ছেন হাফিজ মাইনুদ্দিন ভাই এবং তিনি আমাদের স্টুডিওতে অলরেডি আছেন। এবং আমরা চিন্তা করেছি আজকের এই এপিসোডটি করব ড্রিম নিয়ে। এবং আমি যখন তার সাথে কথা বলছিলাম, হঠাৎ করেই আউট অফ নোওয়্যার আমি আলোচনাটা শুরু করেছি। এবং আলোচনা শুরু করার পরে তারপরে আমি জানতাম যে এই উইকে আমি কোনো ঘটনা সিলেক্ট করিনি যেটা পড়ার মতো। আমি কয়েকদিন আগে টুইটারে লিখেছিলাম, একটা টুইট করেছিলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে আমি চাই যে এই সপ্তাহে বা এই শুক্রবার একটা দারুণ ঘটনা যেটা আমি পড়ে শোনাবো। হঠাৎ করেই খেয়াল করলাম যে না, একটা ঘটনা আমি সিলেক্ট করেছি এবং সেই ঘটনাটি আমার কাছে আছে এবং সেটিও ড্রিম নিয়ে। এটা কিন্তু আমার মাইনুদ্দিন ভাইয়ের সাথে কথা বলার পরে ঘটেছে। তো এটা খুব মিরাকল কিছু না বা এটা খুব অস্বাভাবিক কিছু না। আমি হয়তো এই ঘটনাটা সিলেক্ট করেছিলাম এবং তারপরে ভুলে গেছি। তো একটা ঘটনাই সিলেক্টেড হয়েছে এবারের এই সপ্তাহে। তো আমি আরও ভালো ঘটনা চাই এবং আপনাদের মধ্যে প্রচণ্ড রকমের শক্তি আছে এবং আপনারা প্রচণ্ড রকমের স্কিল লেখালেখিতে এবং আপনারা চমৎকার ঘটনা লিখতে পারেন, জানাতে পারেন সবসময়। এর আগেও আপনারা পাঠিয়েছেন, ইভেন লাস্ট উইকে যে ঘটনাটা পাঠিয়েছিলেন আপনারা, লাস্ট উইকে যে ঘটনাটা আমরা পড়লাম সেই ঘটনাটিও আপনাদের অনেকের কাছে ভালো লেগেছে। তো আমি চাই যে এই ঘটনাগুলো এরকম চলতে থাকুক এবং আশা করছি যে আপনারা সেটা করবেনও ইন ফিউচার। তো আপনারা ড্রিম রিলেটেড যে কোনো কোয়েশ্চেন যদি আমাদের করতে চান তাহলে আপনারা করতে পারেন এবং ফেসবুক, টুইটার যেখানে খুশি আপনারা করতে পারেন এবং আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া। হয় কি যে একটা শো করতে করতে সেইখানে হয়তো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট হয়। সুতরাং যাদের এই সমস্যা আছে তাদেরকে একটু সুযোগ দিবেন এবং তারা যেন তাদের প্রশ্নগুলো করতে পারেন। আমার ড্রিম দেখে স্বপ্নে আমরা মাঝে মাঝেই ভয় পাই, মাঝে মাঝে আমরা স্বপ্নে অনেকের সাথে অনেক কথা বলি, কেঁদে উঠি, অনেক কিছুই করি, তাই না? সুতরাং আমরা ড্রিম নিয়ে আজকের এই আলোচনাটা চালিয়ে যাব এবং সেই সাথে আমরা আজকে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আপনাদের শোনাবো। আমাদের যে সমস্ত অতিথি আছেন তারাও সেই সমস্ত ঘটনা পড়ে শোনাবেন এবং আপনাদেরকে বলবেন। এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আপাতত ড্রিম নিয়েই চলুক কিছুক্ষণ, তারপরে সেই প্রসঙ্গে আসবো। সো আজকের এই এপিসোডটি একটু অন্যরকম হচ্ছে এবং একটু মানে অন্যের সমস্যা শুনতে শুনতে অনেকের সমস্যা বেরিয়ে আসে। কিছু কিছু মানুষ আছেন যারা কমেন্ট করেন না,
কিন্তু শোনেন পুরোটা এবং অন্যের সমস্যা সমাধানের মাধ্যমে তিনিও হয়তো তার সমাধানটা পেয়ে যান। তো সেরকমই একটা ব্যাপার হয়তো আজকে ঘটবে। আমি খুবই এক্সাইটেড। দেখা যাক কি হয়, আপনারা কি ধরনের কোয়েশ্চেন করেন এবং সেগুলো নিয়ে আপনারাও আপনাদের মধ্যেও যারা আছেন অনেকে আমার চাইতে অনেক ভালো জানেন, আমি তেমন কিছু জানি না। তো তারা হয়তো উত্তর দিতে পারবেন। তো আমি চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায় এবং এই প্রথম ঘটনাটি একটি ইমেইল এবং আমি যেটা বলছিলাম যে সেই ইমেইলটা আমি আপনাদের পড়ে শোনাতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি ভূত এফএমের নতুন লিসেনার। গত সপ্তাহে আমি একটা ইমেইল করি, কিন্তু ইমেইলের অ্যাড্রেস ভুল হওয়ায় আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনা সেগুলো আপনাদের কাছে পৌঁছতে পারেনি। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, ঠিক যে টাইপ ঘটনা আমি শেয়ার করতে চাচ্ছিলাম, আপনাদের পড়া প্রথম ইমেইলটা একদম এক। আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ আমি এত সুন্দর করে বিষয়টা বর্ণনা করিনি। অসাধারণ তার লেখা এবং ভূত এফএমের এসব কোনোদিনও আমার বিশ্বাস ছিল না। আমি মনোবিজ্ঞানের ছাত্রী ছিলাম, তাই বিশ্বাসটা একটু কম করতাম। আমার বাসা উত্তরা। বাড়িটি যখন তৈরি করা হয় তখন তার নিচ থেকে মানুষের হাড়গোড় পাওয়া যায়। আমার স্বপ্নগুলো যে সত্যি হয় এটা আমি খেয়াল করি 2012 থেকে 13 দিকটায়। তার আগে আমি কখনো আসলে খেয়াল করিনি। এবার কয়েকটা ঘটনা শেয়ার করি। আমি একবার স্বপ্নে দেখলাম আমার বাসার সামনে এক মহিলা আত্মহত্যা করছে। সকালে ঘুম থেকে জেগেই প্রথম নিউজটা পাই আমি আমাদের সামনের বাড়িতে এক ভদ্র মহিলা গাছে ঝুলে আত্মহত্যা করেছেন। পরের বছর ঠিক একই দিনে নয়, আমি দিনটা মার্ক করে রেখেছি। দুটি ঘটনাই বিশ্ব ইজতেমার দিনে ঘটেছিল। আমি স্বপ্নে দেখলাম আমার এলাকায় কেউ খুন হচ্ছে। সকালে উঠেই শুনলাম একজনকে সেই মাঝরাতেই খুন করা হয়। আবার একটাতে স্বপ্ন দেখলাম কেউ রেল লাইনে আত্মহত্যা করছে। সকালে ঘুম থেকে উঠেই শুনলাম এক ছেলে আমাদের বাড়ির পাশের রেল লাইনে আত্মহত্যা করেছে। এমনকি আমার মায়ের কি অসুখ উনি ভুগবেন সেটাও আমি 3 মাস আগেই স্বপ্নে দেখে ফেলেছিলাম। এভাবে একের পর এক মানুষের আত্মহত্যা, মরে যাচ্ছেন নিজের ফ্যামিলি বা আত্মীয়দের, ক্ষতি হচ্ছে দেখতে দেখতে একটা টাইমে আমি ডিপ্রেশন ও পাশাপাশি ইনসমনিয়াতে ভুগতে শুরু করি। আমার কাছে এর কোনো সমাধান নেই। আমার একটা ডায়েরি রাখলাম। এবার তাতে ঘটনাগুলোর তারিখ এবং টাইম দিয়ে নোট করে রাখতাম, যদি কারো উপকার করা যায়। যাদের সাথে পরিচয় ছিল তাদের আগে সাবধান করে দিলেও অপরিচিতদের আর পারা সম্ভব হয়নি। এভাবে অনেকের সাথেই বিষয়টা শেয়ার করা হয়ে যায়, আর আস্তে আস্তে বিষয়টা আমার কন্ট্রোলের বাইরে চলে যায়। মাঝে বেশ কিছুদিন আমার সমস্যাটা ছিল না। আরও কিছু ঘটনা শেয়ার করি। আমি যেহেতু ইনসমনিয়াতে ভুগি সেহেতু সারা রাত জেগে থাকা হয়। বই, সিনেমা, নাটক এসব নিয়েই টাইম কাটাই। তখন প্রায় প্রত্যেক দিন আমার চুলের নিচের দিকে কেউ গিঁট দিয়ে যেত। আমি প্রথমে পাত্তা দিইনি, কিন্তু পরে অসম্ভব ভয় পেয়ে যাই যখন ঘটনাটি টানা কয়েক মাস আমার সাথে হয়। এছাড়াও মাঝরাতে জোরে জোরে দরজা ধাক্কা দেওয়ার, বাসার অন্যান্য মানুষের গলার ডাক এবং ডেকে রুম থেকে বের হয়ে করে নেয়ার মতো অনেক ঘটনা বেশ অনেকবার হয়েছে। আমার ছোট ভাই মাঝরাতে ছোট এক বাচ্চাকে তার পড়ার টেবিলের নিচে দেখতে পায়। ওর কাছে ওই বাচ্চার বর্ণনা শুনে আমি অবাক হয়ে যাই। ঠিক এমনি একটা 3 বছর বয়সী বাচ্চাকে আমি প্রায় স্বপ্নে দেখি। আমার কাছে কিছু একটা চায়, সরাসরি দৌড়ে বেরোয় আর জিনিসটা খুঁজে বেড়ায়, দৌড়ে বেড়ায় আর জিনিসটা খুঁজে বেড়ায়। এই এক স্বপ্ন আমি প্রায় দেখি। তার ব্যবহারের কিছু একটা জিনিস কি তাহলে আমার কাছে আছে?
আমি অনেক খুঁজেছি, কারণ জিনিসটা একটা লকেট। তাই আপনার সেই ইমেইলের ঘটনাটি শুনে আমি খুবই ভয় পাই। আমাদের বাসার রাঁধুনি মেয়েটা টুকটুকে লাল নাচের পোশাক পরা, পুরো শরীরে গহনা পরে এক মেয়েকে দৌড়ে আমার রুমের দরজা থেকে আমার ভাইয়ের রুমের দরজা পর্যন্ত যেতে দেখেছে। এছাড়াও বীভৎস চেহারার এক মহিলাকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। এরকম আরো অনেক ঘটনাই বাড়িতে হতো। এখন হুজুর দিয়ে বাড়ি বন্ধ করা আছে, কিন্তু আমার স্বপ্ন আমার পিছু ছাড়েনি। এবার এটা শুরু হয় হ্যালুসিনেশনের মতো। এটা শুরু হয় 2017 সালের ফেব্রুয়ারি থেকে। পুরোটা বছর আমার হ্যালুসিনেশনে আমি যতজন মানুষকে দেখেছি, সকলের সাথে আমার মিট হচ্ছে, যাদের আমি কখনোই চিনতাম না। যতগুলো ঘটনা আমি দেখেছিলাম সব 2018-19-এর ভেতর আমার সাথে ঘটেছে। এমন অনেক প্লেস আমি দেখেছি, এমন অনেক ঘটনা ঘটেছে ওই কয়েক বছরে আমি দেখেছিলাম। এখনো কিন্তু বিষয়টা আমার কন্ট্রোলে আনতে পেরেছি। আগে ভয় পেতাম, এখন ভয় পাই না। কিন্তু সমস্যা রয়েই গেছে। আমার ঘটনাগুলো যদি ভালো লাগে প্লিজ ইমেইলটা পড়বেন। যেহেতু আমি নাম প্রকাশে অনিচ্ছুক, সেহেতু আমার নামটা তিনি নিষেধ করেছেন পড়তে, এবং তারপরে তিনি তার ঘটনা শেষ করেছেন। তো এটাই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি শুনে আপনাদের মনে ভয় লেগেছে কিনা জানি না, তবে অনেক প্রশ্ন জেগেছে হয়তো। আমরা কথা বলি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে, এবং এইগুলো নিয়ে এক একজনের এক এক রকমের মত, এবং এক একজন এক একভাবে ব্যাখ্যা দেন। তিনি তার মতো করে ব্যাখ্যা দেবেন। আমার কাছে অবশ্য কোনো ব্যাখ্যা নেই। আমি এই সমস্ত ব্যাপারে খুবই কম জানি, এবং জানিই না বলতে গেলে। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আজকে শোয়ের আগেও, এবং এখনও কিছু বিষয়ে কথা বলবো। এই যে আপনি হাফেজ মাইনুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। এবং আমি আপনাকে জিজ্ঞেস করবো, এই যে ইমেইলটা আমি পড়লাম, জি, এই ইমেইলের ব্যাপারটা কি আপনার কাছে পরিচিত মনে হয়েছে? এই সমস্ত সমস্যা কি হয় মানুষের মধ্যে? জি, এরকম মানুষ অনেকগুলো সমস্যাতে পড়ে থাকে। জি, মানুষের চিন্তা শক্তি, বা মানুষ যখন কোনো দুশ্চিন্তা থাকে, টেনশন থাকে, জি, এরকম মানুষগুলো ঘুমানোর সময় কিছু স্বপ্ন দেখে থাকে, এবং সেটা বাস্তবায়ন হয়ে যায়। জি, এবং স্বপ্ন এরকম একটাও হয় যা বাস্তব হয়, যেটা হইতেছে তার কোনো বিপদ আসবে আগামীকাল অথবা 2 দিন পর, তার কিছু সমস্যা আসবে তার। তখন এই ঘুমের মধ্যে উনি দেখতে পাবে কিছু অচেনা মানুষ বা চেনা মানুষই তার কাছে আসবে, এসে তাদের মুখ মলিন থাকবে, রাগান্বিত থাকবে, নারাজ থাকবে, অসন্তুষ্ট। তখন এই মৃত ব্যক্তি হোক বা এরকম অশুভ সংবাদ কিছু আসে, এই সংবাদগুলো স্বপ্নের মাধ্যমে দেখার পরে তার কাছে 2টা দিন পরে হোক বা কিছুদিন পরে হোক, তার এই স্বপ্নটা সত্য বাস্তব যে তার দুঃসংবাদ বয়ে আসতেছে। এবং এমনও কিছু স্বপ্ন হয় যেটা আমাদের জন্য মঙ্গলময় হয়ে আসবে। তখন সে দেখবে যে হয়তো মৃত ব্যক্তি আপন হোক বা অচেনা মানুষই হোক, হাসি মুখ নিয়ে আসবে, তার ঘরের কাছে মাথার কাছে দাঁড়াবে, তাকে কিছু দেওয়া হবে। তা আসলে এটা বাস্তব রূপে ধারণ হয় যে তার কিছু সুসংবাদ আসতেছে। এমন স্বপ্ন বাস্তবায়ন হয়। আচ্ছা, আমরা পরিচিত মানুষকে, আত্মীয় স্বজনকে অনেকে স্বপ্নে দেখেন, যারা মৃত, তাদেরকে কেন স্বপ্নে দেখেন বলে আপনার মনে হয়? হ্যাঁ, যে সমস্ত কাছের মানুষগুলোকে স্বপ্নের মধ্যে দেখানো হয় আসে, হয়তো আপনি তাদেরকে ভুলে গেছেন বা মনে আসতেছে না, কিন্তু যিনি আপনাকে মনে করতেছেন, আপনাকে প্রচুর ভালোবাসতো বা আপনাকে খুব প্রিয়, আপনাকে সে কাছের মানুষ মনে করতো, সেখান থেকেই এখনো পর্যন্ত আপনাকে কাছের মানুষ বা ভালোবাসার মানুষ বলেই সে আপনার কাছে স্বপ্নের যুগে দেখা দিতেছে, সে চলে আসতেছে আপনাকে দেখার জন্য। সে আচ্ছা, এটাও স্বপ্নে এরকম হয়। এটাও স্বপ্নে এরকম হয়। এবং আমরা এই যে স্বপ্নে আমরা মাঝে মাঝে অনেকে বলেন যে অনেক ধরনের নির্দেশ পান। জি, হ্যাঁ, তো এইটা কতটা যুক্তি নির্ভর? বা বিশেষ স্বপ্নের মাধ্যমে কাউকে কিছু উপদেশ নির্দেশ দেওয়া হয়। আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে একটি আতশী রোগ আছে।
হুম, হুম। আতসী নামের যে একটা রোগ আছে, সেটা কিন্তু সে অলিয়া উলিয়াদেরই নিগা, দৃষ্টি, আর এটা বেশিরভাগ স্বপ্নের মাধ্যমে, এই আতসী রোগটা স্বপ্নের মাধ্যমেই বেশি হয়ে থাকে। হুম, আমাকে কোনো অলি অথবা আলেম যিনি হোক বা আল্লাহর তরফ থেকেই হোক, আমার কিছুদিন পরে কিছু সংবাদ আসবে, তো সেইখানে আমাকে ঘুমের মধ্যে এরকম উপদেশ নির্দেশ দেওয়া হয়, হুম, হুম। যেমন তুমি এই কাজটা করো না, এই পথে যেও না, বা এখানে আসো, এই যে এই কাজটা করো, এরকম উপদেশ দেওয়া হয়, এই নির্দেশ দেওয়া হয়। আচ্ছা, ওকে। তো আমরা আবারও আপনার কাছে আসবো এবং অনেকেই হয়তো কোয়েশ্চেন করবেন, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আসবো এবং আমি যে প্রথমে যে ইমেইলটা পড়লাম, সেই ইমেইলের মধ্যে আসলে অনেক বিষয় ছিল। তিনি অনেক ধরনের আগে থেকে অনেক কিছু বুঝতে পারেন, সেটা তিনি লিখেছেন। তার কাছে অনেক কিন্তু এই জিনিসটা খুব অন্যরকম কিন্তু। ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু মানে যার কাছে আছে ভালো, আবার খারাপও হতে পারে। তার জন্য কিন্তু খুব মানে ব্যাপারটা খুব আনন্দের না। মানে এটা জি, জি। স্বপ্ন বিষয়টা আরেকটা বিষয় আছে, যেমন কেহ নদী ভর্তি মাছ দেখলো, হুম, হুম, নদীর কাছে সে মাছ ধরতেছে, অথবা তার ঘরের মধ্যে প্রচুর মাছ আসছে, মাছ, হুম। তাহলে এটার সংবাদ আসে যে তোমার কিছুদিন পরে হুম, তোমার আয় উন্নতি বাড়বে। আচ্ছা। এটা বাস্তব। আচ্ছা, এরকম তো অনেক ব্যাখ্যাই জি, আছে এবং সেগুলো বিভিন্নভাবে ভাবে দেখানো হয়। হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্ন মানে একেকজন একেকভাবে ব্যাখ্যা করেন। আমরা যেমন দেখতে পাচ্ছি যে আমাদের ফাহিম জামান তিনি বলেছেন যে হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে টুইটারে তিনি আমাদের সাথে আছেন এবং তিনি লিখেছেন যে হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে আমার প্রশ্ন যে আমার সাথে কোনো ঘটনা ঘটার পরে আমার মনে হয় যে এই ঘটনাটি আগেও আমার সাথে ঘটেছে, হয়তো বাস্তবে বা স্বপ্নে দেখেছি। কোনো চিন্তা কিন্তু কোনোভাবেই মনে করতে পারছি না। আমার কাছে যেটা মনে হয় এটা হয়তো আপনি ডেজাভু আমি বলতে পারি। ডেজাভু তো হতেই পারে এবং আপনারা নিশ্চয়ই এটা সম্পর্কে জানেন যে যেটা আপনি আগে দেখেছেন বলে আপনার মনে হয়, সেটাই আপনি আবার দেখেন এবং এটাকে যেমন কেউ বলেন যে ডেজাভু হচ্ছে একটা প্যারানরমাল কনটেক্সট, ঠিক একইভাবে সায়েন্টিস্টরা কিন্তু এবার এটার অন্য রকমের ব্যাখ্যা দেন। আমি দেখি হাফেজ মাইনুদ্দিন ভাই কি বলেন। এমন কোনো ঘটনা যেটা আমি আগে দেখেছি, হ্যাঁ, দেখেই মনে হয় যে আমি আগেও দেখেছি। আপনার কাছে এই ঘটনার ব্যাখ্যা। এটা বেশিরভাগ চিন্তা চেতনার থেকেই। ওকে। তো এইটাই আরকি সায়েন্টিস্টরাও বলছেন যে এটা আসলে আপনার মানে কি বলবো যে এইটা এরকম প্যারানরমাল কিছু না এবং এটা আপনার মেমোরির একটা অংশ আরকি। তো এইরকম আ ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে এইটা খুব বেশি রকম এটা নিয়ে চিন্তা করার কিছু আছে বলে আমার জানা নাই আরকি। ফারহান শাহরিয়ার আমাকে লিখেছেন যে লাভ ইউ। আমাদের সাথে প্রিন্স নূর অ্যাপ দিয়ে শুনছি। আচ্ছা, অ্যাপ দিয়ে শুনছেন, এটা আমাদের অ্যাপ না। আচ্ছা, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কাজী ফাহিম ফয়সাল। আচ্ছা, আপনি যদি অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে আপনি চলে যান আমাদের যে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর, সেখানে গিয়ে রেডিও ফুর্তি টাইপ করলে আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাবেন। আমাদের সাথে আছেন রিপোর্টার স্বাধীন, বগুড়া থেকে তিনি শুনছেন। টিসিবি তামিম আমাদের সাথে আছেন, অনেকদিন পর শুনছেন। আমি টুইটার থেকে পড়ছি কিন্তু। আমাদের সাথে ফারহান শাহরিয়ার আছেন। খুব ভয় লাগছে। এখনো ভয় লাগার মতো অতটা কিছু আমরা হয়তো শুরু করতে পারিনি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি যে এটা কি রিয়েল অ্যাকাউন্ট নাকি? ইয়েস, অফ কোর্স। আমি যেটা বলছি সেইভাবে আপনি সার্চ করলে তো রিয়েল অ্যাকাউন্টটি আপনাকে শো করবে। এলসি রনি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ শহীদুল এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এখানে ইফতাজ আফনান এবং আমাদের সাথে আছেন ফারহান শাহরিয়ার। আছেন আমাদের সাথে মিরাজ বিন ইব্রাহিম। ফাহিম আমাদের সাথে আছেন। তাহমিনা আফরিন তুলি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শিশির ঘোষ। ইমেইলটা ভালো ছিল এবং তিনি জামালপুর থেকে আমাদের সঙ্গে আছেন। কাল সেমিস্টার ফাইনাল, ইশতিয়াক আহমেদ অপু লিখেছেন এক্সাম, তবু ভূত এফএম মিস নাই ভাইয়া। আমাদের সাথে আছেন শাফিউল ইসলাম SR এবং কক্সবাজার মহেশখালী থেকে তিনি লিখেছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শেখ আমিন মারুফ এবং আমাদের টাঙ্গাইল থেকে শুনছেন। প্রিন্স RK আমাদের সাথে আছেন। আমাদের সাথে ইমতিয়াজ আহমেদ আছেন আমাদের সাথে এবং তিনি বলছেন যে তিনি বলছেন যে ড্রিম দেখি না কেন? আচ্ছা, ড্রিম দেখেন না এটা নিয়ে এত চিন্তা করারও কিছু নেই। ড্রিম আমরা নানা কারণেই দেখি। আপনি একটু গুগল করলেই পেয়ে যাবেন অনেক ধরনের কারণ। তাজুন আমাদের সাথে আছেন বগুড়া থেকে। আমাদের সাথে আছেন আসিফ। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ফারহান শাহরিয়ার আছেন আমাদের সাথে। দেখতে পাচ্ছি সুইট সুরুজ এবং রাজশাহী থেকে তিনি আছেন। আমাদের সাথে আছেন তানভীর আহমেদ, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তিনি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন MNR নাইম, রেগুলার তিনি শোনেন এবং আজকেও আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন TR নিলয়, MD মেহেদি হাসান
রোমান, আমাদের সাথে আছেন আরও অনেকেই দেখতে পাচ্ছি, শিশির ঘোষ, তামিমুল ইসলাম, তারপরে সিয়ামুর রহমান আছেন, আমাদের সাথে সাব্বির হোসেন, রমজান, আমাদের সাথে আরও অনেকেই কিন্তু এই মুহূর্তে যোগ দিয়েছেন। এবং আমি দেখি যে আপনাদের যদি সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো লিখে পাঠান, আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার। আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আপনার তো ছোট ছোট অনেকগুলো ঘটনা আছে, আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন সেটা আগে শুনুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি রাইয়ান তেজগাঁ থেকে এসেছি। প্রথমেই যে ঘটনাটা আমি শেয়ার করতে চাইবো আজকে, জি সেটা কিছুটা স্বপ্ন রিলেটেড। জি আপনাকে যেটা আমি বলছিলাম বাইরে, ব্যাপারটা ছিল এরকম। আমাদের বাসা যেহেতু তেজগাঁয়, ওই টাইমটায় আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকতাম। তো একদিন রাতে ঘুমালাম। তো ঘুমানোর পর হঠাৎ করেই আমি অল অফ এ সাডেন আমি দেখতে পেলাম যে আমি আমার নানার বাসায় চলে গেছি আচ্ছা। ওই মুহূর্তে। এবং আমার নানার বাসা ছিল ধানমন্ডিতে। প্রচুর আসা যাওয়া ছিল নানার বাসায়। সো ওখানের এনভায়রনমেন্টটা আমার খুব বেশি পরিচিত। অন্ধকার অবস্থাতেও আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছিলাম আমি ওই মুহূর্তে আমার নানা নানুর যে রুমটা ছিল ওই রুমে আমি ভাসছেন আপনি? আমি ভাসছি। আচ্ছা। এবং আমি অন্ধকারে ফ্যানের যে শব্দটা হচ্ছে খুবই পরিচিত শব্দ, আমি সেটাতে টের পাচ্ছি। এবং আমি বিভিন্ন আসবাবপত্র ছুঁয়ে দেখছি, ধরছি। ইভেন আমার নানা নানুর রুমের সাথেই একটা ছোট বারান্দা ছিল। আমি ওই বারান্দাতেও গেলাম, ওটা গ্রিল করা ছিল পুরাটা। গ্রিল ধরছি, বাইরে জোছনা দেখতে পাচ্ছি, আবার রুমের ভিতরে ঢুকলাম। অল অফ এ সাডেন আমি ধপাস করে যেন আমার তেজগাঁর বাসার বিছানায় পড়লাম এবং জেগে গেলাম। মানে পুরাটা ব্যাপার খুব তাড়াতাড়ি ঘটেছে। খুব তাড়াতাড়ি ঘটলো এবং খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এত রিয়েলিস্টিক। মানে আমি যেন ওখানে চলে গিয়েছিলাম ওই মুহূর্তটাতে। ওই সময়টা যেন আমি আমার নানার বাসাতে অবস্থান করছিলাম এবং আমি যেন হঠাৎ করেই আবার আমার বাসার বিছানায় চলে আসলাম। এরকম একটা ব্যাপার ছিল আর কি জিনিসটা। ওকে ওকে, আচ্ছা, আপনার সাথে তো আরো কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা একটু শুনে ফেলি যে আর কি ঘটনা আপনার সাথে ঘটেছে। আরেকটা ঘটনা আমি বলবো, এটাও আমার নানার বাসা কেন্দ্রিক একটা ঘটনা। আমি আগে একবার ইমেল পাঠিয়েছিলাম আপনাকে, ওখানে আমি একটু প্যাটার্নটা বলেছিলাম নানার বাসার, যে প্রতিটা তালার প্রথম রড যে সিঁড়ি, এটা থেকে ঘুরে পরবর্তী তালায় যাওয়ার আগে একটা করে ছোট এক্সটেন্ডেড তালা ছিল, যেটাকে আমি ওই যে 1.5 তালা 2.5 তালা এভাবে বলেছিলাম। তো 3.5 তালার একটা ঘটনা বলি আমার নানার বাসার। ওই টাইমটাতে আমার নানার বাসায় কিছু মেরামতের কাজ চলছিল। তো যে কারণে ওই মেরামতের কাজ যারা করছিলেন তাদের একজন লিডার ছিল, তাকে সবাই সর্দার বলে ডাকতো। তো আমি 3.5 তালার যে রুমটা ছিল ওটার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তো দেখলাম ওই সর্দার নামে যিনি, উনি রুমের ভেতরে একটা চৌকির মতো ছিল, ওখানে বসে টুকটাক কাজ করছেন। সামথিং যেমন বিভিন্ন ওই যে কাজের জন্য রাজমিস্ত্রির কাজে যেসব জিনিসগুলো ব্যবহৃত হয় ওরকম জিনিসগুলো গুছাচ্ছেন, বের করছেন, রাখছেন, সামথিং লাইক দ্যাট। তো আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার দিকে যখন তাকালাম, উনি আমাকে বললেন, তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি দেখবা? তো আমি বললাম যে হ্যাঁ দেখান তো। তো ওনার যে জায়গাটা উনি বসা ছিলেন তার পাশে একটা বাথরুম ছিল, আর ওই বাথরুমের সামনে একটা ড্রাম রাখা ছিল। তো উনি বাথরুমের দিকে তাকিয়ে বললেন আয়। তো বলার সাথে সাথে বাথরুম থেকে একটা সম্পূর্ণ কালো ফিগার, এটা কোনো চোখ নাই, মুখ নাই, কিচ্ছু না, জাস্ট একটা কালো বডি বেরিয়ে ওই ড্রামের মধ্যে
খুব সজোরে একটা করে থাপ্পড় দিচ্ছে আর সেকেন্ডের মধ্যে বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে। সে আবার বাথরুমের দিকে তাকায়, বলতেছে আয়। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে ওই ফিগারটা বেরিয়ে খুব তড়িৎ গতিতে ড্রামে থাপ্পড় দিয়ে আবার ঠিক সেভাবে বাথরুমে ঢুকে যাচ্ছে। এভাবে ৩-৪ বার এই ব্যাপারটা রিপিট হলো। তো সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে এক দৌড়ে মানে বাসায় চলে গেলাম। তো এটা আচ্ছা। ছিল সেকেন্ড ঘটনাটা আর কি। ওকে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। জি। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এবার একটু কিছু আপনাদের কমেন্ট পড়ে আসবো এবং আপনারা এই কমেন্টগুলো লিখছেন। আমাদের যে ভূত এফএমের পেজটা রয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি এমডি হাসান ফাহিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি শরীফ মাহমুদ এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তপন বিশ্বাস এবং তিনি ভূত এফএম পছন্দ করে সেটা জানিয়েছেন। দিন মোহাম্মদ বর্ণ আমাদের সাথে আছেন। আর তন্ময় মণ্ডল আমাদের সাথে আছেন, লিখেছেন কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো বলে আশা করছি আপনিও ভালো আছেন। সাব্বির হুসাইন আমাদের সাথে আছেন এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। শাবিকুন নাহার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফয়সাল আহমেদ, জান্নাত আয়েশা আমাদের সঙ্গে আছেন, এমডি সম্রাট আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন তৌসিফ আহমেদ, আমাদের সাথে আছেন আফসার প্রধান, আছেন আফনান সাকিব, আমার সাথে আছেন দেখতে পাচ্ছি নুসরাত বিথি, তমু সিমি আমাদের সাথে আছেন, তশরিফ রাজ রাহাত আমাদের সাথে আছেন, অপু আরিয়া আমাদের সাথে আছেন, সাব্বির হুসাইন আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি হাসিবুর রহমান বিপ্লব, এছাড়াও সাদিয়া নওরিন আমাদের সাথে আছেন, সুজাবা ইসলাম রুহি আমাদের সাথে আছেন, রিপন খান আমাদের সাথে আছেন তালহা রিয়া এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস পিয়া আমাদের সাথে আছেন, অপসরি পিয়া, এছাড়াও সাবিলা অরিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে ইসরাত জাহান, আমাদের সাথে আছেন বাবুন মোহাম্মদ, আমাদের সাথে আছেন ইয়াসিন শারফরাজ, আছেন প্রত্যয় পিয়াস, আমাদের সাথে আছেন নাবিল হিমু, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আধুনিকা রানী দাস আরনিকা, আমাদের সাথে আছেন ফারহান আহমেদ জাহিদ, আছেন মিশকাত রহমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আশিক মাহমুদ নীল সহ আরও অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাহিদ, লাশ কাটা ঘরের কাহিনী চান। আচ্ছা, যারা ঘটনা পাঠান তাদের কাছে যদি লাশ কাটা ঘরের কোনো কাহিনী থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠিয়ে দেবেন। এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আমরা কিন্তু রেগুলারই মোটামুটি অলমোস্ট রেগুলারই কিন্তু আমরা লাশ কাটা ঘটনা কিন্তু বলি বা এখানে যারা আসেন তারা কিন্তু শোনান। আপনি যদি রেগুলার শোনেন তাহলে কিন্তু আপনি জানবেন সেটা। আমাদের সাথে এমডি মনির হুসাইন আমাদের সাথে আছেন, এমডি শাফি তালুকদার আমাদের সাথে আছেন, আমাদের সাথে ইভান জাহারি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আচ্ছা মিস্টার ভিতুরাম ব্রাহ্মণবাড়িয়া থেকে, ওকে, তিনি আবার লিখেছেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে অপু বলছি। এমডি ফয়সাল আহমেদ সুমন আমাদের সাথে আছেন, এক্সাম তারপরে শুনছেন। মাশরাফিয়াল ওয়াসি আমাদের সাথে আছেন, নির্ঝর আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সিহাত নূর, আমাদের সাথে আছেন সাইমুন সামির, আছেন ইয়ামিন এলান, আমাদের সাথে আছেন আবদুল্লাহ আল বশির, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি আবু জাফর, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স ফারহান, আছেন আমাদের সাথে আয়েশ শাকিল। আমাদের ভূত এফএমের যে পেজটা রয়েছে সেখান থেকে কিন্তু পড়ছি। রিদিমান রাকিবুল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সোহাগ, সৈকত আহমেদ আমাদের সাথে আছেন এবং অনেকেই আয়নার কাহিনীটা শুনতে চাচ্ছেন। আমি আয়নার কাহিনীটা অলরেডি সাউন্ড ডিপার্টমেন্ট এটা পাঠিয়ে দিয়েছি, যে ক্লিপটা অনেক আগে, সেটা ওখান থেকে হয়ে আসলে ডেফিনেটলি আপনারা শুনতে পারবেন। আমি চলে যাব আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, তার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা এখন শুনে আসবো। চলুন শুনে আসি তার ঘটনা। আশা করছি যে আগে তো কোনো উনি ঘটনা বলেননি, এই ঘটনাটিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শুনে আসি তার কাছ থেকে তার ঘটনা। মাইনুদ্দিন ভাই, আপনার ঘটনাটি শুনুন। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা একটি বাড়িতে একটি অসহায় ব্যক্তি, বৃদ্ধা মহিলা, তাকে সে বাড়িওয়ালা থাকতে দেওয়া হয়েছিল। তো উনি কোনো রুম কক্ষে থাকেন নাই, উনি 4 তলার একটি সিঁড়ির মধ্যে উনি কিছু বিছানা নিয়ে বসে থাকতেন এবং উনি হাতে তসবিহ এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতো। সেখানেই বসে উনি বিছানাপত্র করে ওইখানে সবসময় কোরআন এবং তসবিহ জপত। তো 1-1.5 মাস আগে নাকি উনি ইন্তেকাল করেন। তো পরবর্তীতে যে সিঁড়ির সাথে যে ঘরটা ছিল, উনি যতদিন ছিলেন এই সিঁড়ির কাছে ওই ঘর ভাড়া হতো না। কেন হতো না সেটা ইয়া করতো না। যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরেই যখন টুলেট লাগানো হলো, কিন্তু সেই ঘরটা ভাড়া হলো। তো ছোট একটি ফ্যামিলি সেই ঘরটা নিছে।
তো বেশ সপ্তাহখানেক ওনারা এমনভাবে রাত্রিবেলায় কিছু শব্দ পেত সেই ঘরটাতে। রাত্রিবেলা যখন বাতি জ্বলতে থাকতো 1টা-1:30 পর্যন্ত, তখন তারা এরকম শুনতে পেত সেই মহিলার কণ্ঠে বাতিটা নিভানোর জন্য, এই বাতিটা নিভাও। আবার এমন এমন সময় অনেকে বলতো রাত্রিবেলাতে, এই আমাকে ভাত দাও, এবং ধমক দিত, শাসন করতো, এরকম কিছু শব্দ শুনতো। তো নতুন ভাড়াতে তো ভাবতো যে আশপাশ থেকে হইতেছে অথবা কোথাও থেকে হইতেছে, নিজে ঘর থেকে যে হইতেছে তারা এটা নিজেরা এটা বুঝতে পারেনি। যখন এরকম প্রায় ঘটনা হইতেছিল কয়েকটা দিন, তখন তারা এরকম বুঝে নিল যে এটা তো আমাদের ঘর থেকে। এবং দরজাতেও যখন নক করা হতো, তারা দরজাটা খুলে দেখতো কেউ ছিল না। তো বিশেষ এরকম যখন এই কথাটাকে বাড়িওয়ালাকে বলা হয়, তখন বাড়িওয়ালা বলছে, ঠিক আছে, আপনারা একটা দোয়ার ব্যবস্থা করে দেন এবং ঠিক হয়ে যাবে। আমাদের কাছে এরকম একটা বৃদ্ধ মহিলা ছিল, সে তো মারা গেছে। তারপরে দোয়া আয়োজনও করা হয়েছিল। এরপরও সেই শব্দগুলো হয়। ঘটনাক্রমে বেশ আজকে 2টা দিন আগে যখন এরকম রাত্রিবেলা দরজাটা নক করতেছে, তখন দরজাটা খুলে দেখে সেই বৃদ্ধ মহিলা, হ্যাঁ, হাতে তসবিহ পড়তেছিল এবং সাথে কোরআন তেলাওয়াত মানে কোরআন শরীফ খুলে বসেছিল এবং খুব রাগান্বিত চোখে তার দিকে তাকিয়েছিল, বলতেছে, আমার নামে নালিশ করছিস, আমি তোদেরকে এটা শাস্তি দেব। এরকম এলোমেলো অনেকগুলো কথা বলতেছিল। তখন তারা সে বাড়িওয়ালার কাছে অভিযোগ করে, সেটা বাড়িওয়ালা বলতেছে, ঠিক আছে, এটা আমি ব্যবস্থা নেব। এই মানুষটাকে তারা প্রায় দেখে যে ওনাদের ঘরে নক করা, কিছু চাওয়া, শাসন বারণ করা, বৃদ্ধা মহিলাটাকে দেখতে পারে। কিন্তু অথচ বৃদ্ধা মহিলা আজ থেকে 1-1.5 মাস আগে ইন্তেকাল করছেন। এটাই আমার ছিল ঘটনা ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সোহেল মাদুর আমাদের সাথে আছেন, তিনি কাতার থেকে শুনছেন আমাদের সাথে। রুকাইয়া জাহান মিম, আমি কিছু মেসেজ পড়ছি আর কি, যেটা রেডিও ফুর্তির পেজে এসছে, এবং তিনিও আছেন আমাদের সঙ্গে। রাজবীর খান বাবু আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মোহাম্মদ রনি আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি RH.N. রাকিব, নীল হাসান, দেওয়ান তারেক মাহমুদ আমাদের সাথে আছেন, MD হাফিজুর রহমান আছেন, ইউনুস আলী আছেন আমাদের সঙ্গে, লাবু হুসাইন, আব্দুল আলিম বাবু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন SM দিশা, মোহাম্মদ রনি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রংহীন ভালোবাসা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও তাসিন আহমেদ রোহান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে আছেন দুর্জয়, আমাদের সাথে আছেন রাশিদুল, আমাদের সাথে আছেন মালিয়াত তাসনিম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মিজান, আমাদের সাথে আমাদের সাথে আছেন MD সাইফ আলী আবির, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি পারভেজ ধামরাই থেকে, আমাদের সাথে আছেন ওয়াহিদ, আমাদের সাথে আছেন স্বাধীন, আমাদের সাথে আছেন আবদুল্লাহ ঘোষ, তানজিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রিগান জেবি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স মাসুদ আছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি আরিফ ফয়সাল, আরাফাত আমাদের সাথে, অনন্ত আমাদের সাথে আছেন, সিফাত খান আমাদের সাথে আছেন, তন্ময় রাব্বি আছেন, সৈকত আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, শিবলি, লনি সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা অডিও ক্লিপ শুনে আসবো এবং সেই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম যারা আমাদেরকে লিখতে চান তারা আমাদেরকে লিখুন। আপনারা চলে যান www. আপনারা আচ্ছা ইমেল যদি করতে চান তাহলে bhutfm@radiofurti.fm, এটা হচ্ছে আমাদের ইমেল। আপনারা যদি আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে চান তাহলে এখানে আপনি অবশ্যই আপনার ঘটনাটি লিখুন এবং আপনি জানান যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। যারা স্টুডিওতে আসতে চান তারা অবশ্যই তাদের ঘটনার সঙ্গে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। আর যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন, ঘটনাটি কমপ্লিটলি আপনার ব্যাপার। এবং আমি চাচ্ছি যে আরও অনেক বিষয়ে অনেক রকমের ঘটনা আপনাদের কাছ থেকে শুনতে, আপনাদের কাছ থেকে পেতে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট অডিও, ছোট না মোটামুটি ভালোই আছে, এবং এটা লিখেছেন, এটা আমাদেরকে পাঠিয়েছেন নিহাত UK থেকে। এবং আজকে আরও একটা অডিও ক্লিপ আমি চেষ্টা করবো শোনাতে, যেটা হচ্ছে মিশুক বার্সেলোনা স্পেন থেকে পাঠিয়েছেন। তো আমাদের বাইরে যারা আছেন তারা প্রচুর অডিও ক্লিপ পাঠান এবং আপনারাও সেটা আপনাদের উৎসাহের কারণে সেটা পাঠিয়ে দেন। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি আমাদের আজকের প্রথম অডিও ক্লিপটি, আশা করছি ভালো লাগবে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
রিয়াদ বলছি, লন্ডন থেকে। আসলে আজকে যে ঘটনাটা আমি আপনাদের শোনাতে চাচ্ছি, এটা ভয়ের কিনা আমি জানি না, বাট হ্যাপেন্ড উইথ আস, ইটস ভেরি উইয়ার্ড। বেসিক্যালি আমি আমার ওয়াইফ আমরা লন্ডনে আছি প্রায় 10 বছর, আর আমাদের একটা বেশ ভালো ফ্রেন্ড সার্কেল আছে এখানে। তো আমরা মাঝে মাঝেই সবাই প্ল্যান করে হলিডে ম্যানেজ করে আমরা ঘুরতে চলে যাই লন্ডনের বাইরে কোথাও। মোটামুটি বলতে গেলে ইউকে, উই হ্যাভ বিন ইন এভরি কর্নার অফ ইউকে জাস্ট টু হ্যাভ সাম লিটল ফান হলিডে। বেসিক্যালি এইসব হই হুল্লোড় ভিড়ভাট্টা থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আর কি বাইরে চলে যাই। তো যাই হোক, গত বছর বেসিক্যালি 2018-এর এপ্রিলের দিকে, ফার্স্ট উইক অফ এপ্রিল, আমি, আমার ওয়াইফ বর্ষা, আমার কাজিন তুষার, আমার ফ্রেন্ড আসিফের ওয়াইফ জুই, আতিক ভাই আর রিয়াদ, আমরা সবাই আয়ারল্যান্ডে যাই একটা হলিডে স্পেন্ড করার জন্য। তো আয়ারল্যান্ডে ওখানে আমরা একটা কটেজ বুকিং করি, বেসিক্যালি কাইন্ড অফ হলিডে হাউস আসলে। তো কটেজ বুক করে আমরা এমন একটা জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে বেলিমেনা। এটা আয়ারল্যান্ড বেসিক্যালি বেলফাস্ট থেকে বেশ কিছুটা দূরে, অনেক একদম কান্ট্রি সাইডে। আর আসলে আমরা যে জায়গাটায় কটেজটা বুক করি, এটা মোটামুটি এমন একটা জায়গায় যার আশেপাশে উইদিন 6 মাইল রেডিয়াসের মধ্যে কোনো জনমানব নাই, কিছু নাই, যা শুধু কিছু ফার্ম হাউস। এগুলোতেও বেসিক্যালি হয়তো মাঝে মাঝে কেউ থাকে, হয়তো বা জাস্ট লুক আফটার দেয়ারসেলফ, বাট নট এভরি টাইম। বলতে গেলে সন্ধ্যার পর থেকে পুরো এলাকা একদম ফাঁকা, কিচ্ছু না, একটা গাড়ি ঘোড়া দেখা যায় না। আর পাহাড়ের উপর একটা কটেজ, নাইস, অনেক সুন্দর একটা ভিউ। সো আমরা সবকিছু মানে অ্যারাউন্ডের সবকিছু দেখতে পারি, বাট কোনো মানুষজন নাই, এই একটা। যাই হোক, আমাদের হলিডে ভালোই যাচ্ছিল এখানে, বেশ এনজয় করছিলাম আমরা সবাই। তো আমরা আসলে হলিডেতে যাই ওখানে 7 দিনের জন্য, যে আমরা 7 দিন এখানে টাইম স্পেন্ড করবো, দেন ব্যাক টু হেল, আই মিন ব্যাক টু লন্ডন এগেন, সেই রোবোটিক লাইফ। এনিওয়ে, সো একদিন আসলে আমরা আমাদের কটেজেরই সামনে একটু গার্ডেনের মতো আছে, ওখানে বারবিকিউ করছিলাম সবাই সন্ধ্যায়। তো বারবিকিউ শেষ করে মানে একদম খাওয়া দাওয়া করে বেশ টায়ার্ড, তো সবাই লিভিং রুমে বসে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো সাডেনলি আমার যে কাজিন তুষার ও আমার ওয়াইফ বর্ষা, ওরা বেশ ইয়ে করলো যে চলো ভূত দেখতে যাবো আজকে। ভূত দেখতে যাবো, ভূত কি, মুখের কথা কই যাবো ভূত দেখতে। তো আমি একটু মানে মোটামুটি আমি একটু রাজি ছিলাম না, প্লাস আমার যে ফ্রেন্ড আসিফ, ও একটু বলছে যে না, কিসে এত ঠান্ডার মধ্যে রাতবেলা বাইরে যাওয়ার দরকার কি, আমরা ঘরে বসে কাঠ টাট খেলি, আড্ডা দিই এমন। বাট তারপরে ওদের ইচ্ছার সাথে কুলায় উঠতে পারলাম না। তো এর মধ্যে গুগল তো আছেই, হ্যাঁ, ওরা গুগলে কি সার্চ করলো যে একটা ফরেস্ট আছে, ফরেস্টে যাই। তো অনিচ্ছা সত্ত্বেও আমরা সব বের হইলাম। তখন অ্যারাউন্ড was 9:30 to 10 o'clock. তো যাই হোক, আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। তুষার ম্যাপ দেখে দেখে ড্রাইভ করছে যে কোথায় ফরেস্টটা গেলে কি পাওয়া যাবে এরকম। তো আমরা যাই হোক গাড়িতে গল্প করতে করতে যাচ্ছি। তো যেতে যেতে এমনি আমরা এসব কাইন্ড অফ ভূতের গল্প যে যা জানি একজন একজনের সাথে শেয়ার করতেছিলাম, জাস্ট একটু পরিবেশটা একটু ভৌতিক করার জন্য। আর আসলে যখন আমরা বেরোচ্ছিলাম, এতটা অন্ধকার, এত ডার্ক চারিপাশে, মানে জাস্ট আমাদের গাড়িটা চলতেছে, যতটুকু গাড়ির হেডলাইটের আলোটা যাচ্ছে এতটুকুই দেখা যাচ্ছে, বাকি চারপাশে একদম অন্ধকার। ইভেন তো গাড়ির ভেতরেও আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছিলাম না, এতটাই ডার্ক ছিল। তো যাই হোক, এরকম ফান করতে করতে সাডেনলি আমরা করলাম কি, আমাদের ওই একটা অ্যাপস ডাউনলোড করলাম, কাইন্ড অফ ফানি অ্যাপস, ইটস নট রিয়েলিস্টিক। তো বেসিক্যালি এইটা মাঝে মাঝে জাস্ট ফর ফান, এটা নাথিং সিরিয়াস, বাট আমরা এটা নিয়ে ফান করছিলাম। মাঝে মাঝে দেখাচ্ছিল যে যেখানে মানে লাল ডট, রেড কিছু ডট ছিল, সেই ডট গুলা মিনস এখানে কোনো স্পিরিট কিংবা কিছু এই জাতীয় কিছু আছে এরকম। যাই হোক, আমরা এটা নিয়ে ফান করছিলাম। তো করতে করতে কথা বলতে বলতে আমরা বেসিক্যালি যে ফরেস্টের দিকে যাওয়ার প্ল্যান করছিলাম, ওটার এক্সিটটা মিস করি। আর ওটার এক্সিট মিস করা মানে টু বি অনেস্ট, একটা এক্সিট যখন ইউকে ড্রাইভে মিস করা যায়, দেখা যায় এটার জন্য অনেক লং, মানে ওয়ান ওয়ে রুট, সো লং টাইম ঘুরে আবার এই জায়গায় আসতে হবে। তো দেখা যাচ্ছিল আমরা ওটা মিস করার ফলে অনেক দূর ঘুরে আসতে হবে। তো এই মুহূর্তে সাজেস্ট করলাম যে ঠিক আছে, এটা যখন মিস হলো, এখানে যাওয়ার দরকার নাই, দেখো আশেপাশে আর কিছু আছে কিনা কাছে, তো আমরা ওইখানে যাই। তো যাই হোক, এরকম আরেকটা খুঁজে দেখা গেলো যে হ্যাঁ আরেকটা আছে, এটা এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভ। ওকে, সময় তো আছে, কোনো কিছু নাই, বের হয়েছি যখন যাই দেখি 1 ঘন্টার ড্রাইভ। তো যাই হোক, আমরা যেখানে যাওয়ার প্ল্যান করছিলাম যে ফরেস্টটাতে, ওইটা স্কিপ করে আমরা নেক্সট যে ইয়েটা যাওয়ার কথা ওইখানে উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। তো যাই হোক, ওইখানে যাচ্ছিলাম, এরকম ভূতের গল্প রাস্তায় চলছিল। তো যেতে যেতে আমরা একসময় আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই আর কি। তো ওইখান থেকে
মানে রাস্তাটা বর্ণনা যে মাঝখান দিয়ে রাস্তায় চিকন সরু রাস্তা, দুই পাশে শুধু গাছগাছালি, আশেপাশে মানে জঙ্গলের মতো, আশেপাশে কিছু নাই। তো আমরা কিছু যেতে ওইখানে একটা মেঠো পথ আর কি, মোটামুটি ওখানে কোনো পিচ ঢালা রাস্তা নাই। রাইট সাইডে গাড়িটা তুষার ঢুকে দেয় যে এই যে জঙ্গলের রাস্তা পাইছি, এদিক দিয়ে আমরা জঙ্গলে ড্রাইভ করে চলে যাবো। তো আমি তখনও হেজিটেট করছিলাম, প্লাস আমার ফ্রেন্ডরা ছিল, ওরাও বেশ একটু হেজিটেট যে না কি দরকার, আসছি রাত বিরাতে। বেসিক্যালি ভূতের ভয়টা না, বললাম অজানা একটা জায়গা, আগে কখনো আসি নাই, এত রাতে এই জায়গাটা সেফ কিনা, আমরা যাচ্ছি মানে কত রকমের বিপরীত হইতে পারে। তো যাই হোক এইসব প্ল্যান করে এখন কে শোনে কার কথা। তুষার ড্রাইভ করছিল, সে তো অলরেডি ড্রাইভ করে জঙ্গলের ভিতর গাড়ি ঢুকাই দেয়। তো যাই হোক একটু পরে যাইতেই রাস্তার মাঝখানে ঠিক মানে যেটা রাস্তা, তো ওইখানে হুট করে দেখি যে সে হার্ট ব্রেক করে। কি হলো হঠাৎ করে হার্ট ব্রেক কেন? তো দেখি যে রাস্তাটা বন্ধ, ওইখানে কিছু গাছ পড়ে আছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে অনেকদিন মানে আমি জানি না লাস্ট কবে এই দিক দিয়ে কোনো মানুষজন যাতায়াত করেছে কিনা, কারণ টোটালি যেভাবে গাছটা পড়ে আছে দেখে মনে হচ্ছে এটা অনেকদিন ধরে আছে, আর রাস্তাটাও পুরোটা বন্ধ, তো যাওয়ার কোনো উপায় নাই এইদিকে। আর ইভেন তো রাস্তাটা এত সরু যে ওখানে গাড়ি রিভার্স করা ছাড়া, মানে একদম ব্যাক গিয়ারে পেছন দিকে আসা ছাড়া কোনোভাবেই ঘোরানোর কোনো উপায় নেই আর কি। সো সে আর রাস্তাটা মোটামুটি একটু ঢালুর দিকে যাচ্ছিল, সো রিভার্স করতে দেখা যাচ্ছে যে গাড়ির চাকা আটকায় আছে, বাট ওই জায়গাটাই ঘুরছে, বাট গাড়ির পেছনে আসছে না। আর ইভেন তো তখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে আমরা যে মনে হচ্ছে যে ধাক্কা দিতে হবে, বাট ওই সিচুয়েশনে কেউ যে গাড়ি থেকে নেমে আমরা ধাক্কা দিব পেছন দিকে গাড়িটা আনার জন্য, এমন কারেজ কারো হচ্ছিল না, টু বি অনেস্ট। তো যাই হোক সামহাও আমরা ওইখান থেকে বের হয়ে আসি আর কি, বের হয়ে মানে গাড়িটা ঘুরাইতে পারি। তো গাড়ি ঘুরে যখন আসছি, সাডেনলি আমাদের যে অ্যাপসটা ছিল হাতে, তখন আমরা ওটা ফান হিসেবেই নিচ্ছি। তো এখানে সাডেনলি দেখা যাচ্ছে একটা রেড ডট একদম, আর ওটা খুব বেশ নয়েজ করছিল, সামথিং লাইক দ্যাট। লাইক তো যাই হোক আমরা ওটা নিয়ে তো আসিফ একটু ভীতু টাইপের, প্লাস আমার ওয়াইফ তো এটা নিয়ে বেশ ফান করছিল বসে অনেকক্ষণ। রিয়াজ, আতিক ভাই, ওদের কোনো কমেন্টস নাই, ওরা চুপচাপ মানে যে যা বলছে এরকমই। তো আমি মোটামুটি বললাম যে থাক, যাই হোক রাস্তা যেহেতু বন্ধ পাইলাম, সামনে বাধা পাইলাম, দরকার নাই যাবার, চলো ঘোরাঘুরি তো হইলেই ভাই চলে যায় যে বাসায় যেই কটেজে যেই আড্ডা দিই আর কি। তো সাডেনলি হলো কি রাসেল ভাই গাড়ি ঘুরে, তো ভাবলাম তুষার যখন গাড়িটা ঘুরলো, আমরা ভাবলাম ঠিক আছে আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে তো বের হয়ে যাবো, এখন আমরা বেশি দূর আসি নাই। তো সাডেনলি সে কি করলো, গাড়িটা শুধু একটা নির্দিষ্ট একটা সেন্টার ধরে, মানে একটা মাঝখানে বেশ কিছু গাছগাছালি, বাট মাঝখানে একটুখানি ফাঁকা জায়গা, যেমন ধরেন আমাদের বাসার আঙিনা যেমন হয় যে হয়তো বা গাছগাছালি, বাট মাঝখানে সুন্দর রাউন্ড একটা ফাঁকা জায়গা। তো ওইটাকে একটা সেন্টার ধরে গাড়ি তুষার শুধু গাড়িটা ঘুরছে মানে রাউন্ড অ্যাবাউটে গাড়ি যেমন ঘুরে সার্কেল করে, সেরকম 2-3টা সার্কেল দিচ্ছে। আর যখন সার্কেল দিচ্ছে গাড়ির হেডলাইটের আলোয় জঙ্গলের চারিপাশটা মানে আরো ভয়ঙ্কর হয়ে উঠতেছে, মানে যে দিকটা আলো যাচ্ছে সাডেনলি আলো এবং চারিদিকটা অন্ধকার। তো এরকম করতে তো হুট করে কি ব্যাপার, সে এমন করছে কেন? ঠিক আছে, আমি বেশ সারপ্রাইজ হই। এদিকে আসিফ, জুই ভাবি, ওরা তো জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করে দিচ্ছে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি হচ্ছে। তো আমি হুট করে আমি তুষারের ইমিডিয়েট পেছনেই বসেছিলাম, হুট করে মানে খুব শাউট করে উঠলাম, বলে এই তুষার কি তুমি ফান করতেছো এত রাতে, ফাইজলাম অনেক। মানে আমি খুব মানে জানি না কেন আমি এরকম আচরণ করলাম, খুব মানে খুব ভয় থেকে কিংবা কিছু থেকে আমি জানি না, ওরা খুব শাউট করে উঠলাম যে তুমি এমন করছো কেন, যাও। তো সাডেনলি সে যেন মানে সেন্স ফিরে পেলাম, মানে মনে হচ্ছে যে তার এতক্ষণ যে সে যেটা করছে গাড়িটা যেমন রাউন্ড করে ঘোরাচ্ছিল, ওর কোনো সেন্স ছিল না, কিংবা মানে সে ইচ্ছা করে করছিল না, মানে কেন এমন হলো মানে সাডেনলি সে যখন হলো তখনই সে ব্রেক করলো, ভাই কি হয়েছে, না তুমি এমন ঘুরতেছো কেন, মানে কি একটা অবস্থা। তো এটা বলতে বলতেই তার হেডলাইটটা তখন সামনে সোজাসুজি যে জায়গাটায় পড়ছিল ওই জায়গায় ঠিক দেখি যে একটা কাইন্ড অফ কবর কিনা যায় না, বাট একটা মনুমেন্টের মতো ওইখানে লেখায়, মানে একজনের নাম হচ্ছে ইঙ্গা মারিয়া। আমি যাই হোক আপনার সুবিধার জন্য আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এটা সম্পর্কে যেটা জানতে পারবেন। আমি এই কথায় পরে আসছি। তো আমরা ওইখানে দেখলাম এরকম একটা অবস্থা। তো দেখেই যখন সম্বিত ফিরে পেলো, তো আমরা যাই হোক ওয়ে আউট দিয়ে বের হয়ে আসলাম, এবং মানে বলা বলছি যে কি হইলো মানে বুঝলাম না, খুব একটা বড় বাচ্চা বাসলাম, কিংবা মনে হচ্ছিল যে খুব বড় একটা বিপদ হতে যাচ্ছিল কিংবা এমন কিছু, বাট সামহাও আমরা রক্ষা পেয়েছি, জানি না আল্লাহর রহমতে। আমরা তো বেসিক্যালি বর্ষা, আমার ওয়াইফ,
প্লাস তুষার, ওরা যে এতক্ষণ যে জিনিসটা নিয়ে ফান করছিল, ওরাও কেমন যে সবাই কোয়াইট হয়ে গেল, চুপ, মানে কারো মুখে কোনো কথা নাই, জাস্ট সবাই দোয়া কালাম পড়তেছি এমন। তো অন দ্য ওয়েতে গাড়িতে আস্তে আস্তে আমরা হুট করে সার্চ দিলাম, দেখি আমরা কোন জায়গাটায়, তো ওই জায়গাটায় সার্চ মার, ওখানে যে একটা কবরের মতো দেখলাম, একটা গ্রেভিয়ার্ডের মতো, জিনিসটা কি, হুট করে কেন আমরা এটা দেখলাম, কিংবা এমন কেন হইলো কাহিনীটা। তো আমরা, রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন না, এটা জানি না কোইন্সিডেন্স কিনা, আমরা যখন গুগলে সার্চ দিলাম ওই জায়গাটা সম্পর্কে, সাথে সাথে আমরা যেটা পাই যে ইঙ্গা মারিয়া হাউসার নামে একটা মেয়ে ছিল, সে ওইখানে মার্ডার হয়, এবং মার্ডারটা হয় 1988-এ 6th of April। সে বেসিক্যালি সে একজন জার্মান নাগরিক, বাট সে সামহাও ওইখানে মিসিং হয়, এবং ওই জায়গাটায় তার লাশ পাওয়া যায়। এবং রাসেল ভাই সবচেয়ে উইয়ার্ড থিং যেটা, যে আমরা যেদিন ওইখানে গিয়েছিলাম সেদিনটা ছিল 6th of April 2018, মানে বেসিক্যালি এক্স্যাক্টলি 30th ডেট অ্যানিভার্সারি অফ হার। লাইক এটা যখন আমরা দেখি, আমরা মানে একজন আরেকজনের মুখ চাওয়া করছিলাম যে এটা কি হইলো বা এটা কেমনে সম্ভব। আমরা তো আরেকটা জঙ্গলে যাওয়ার কথা ছিল, আরেকটা ফরেস্টে, তো আমরা ওইখানে ছিল আমাদের বাসার কাছে, আমরা ওইখানে যাওয়ার কথা, ওইখানে না যেয়ে আমরা স্কিপ করে আরো 1 ঘন্টা ড্রাইভ করে কেন এই জায়গাটায় তাই আসলাম, এবং এই জায়গাটায় এসে এই জিনিসটাই কেন আমরা ফেস করলাম, এবং ওই দিনটাই কেন 6th of April 1988। সো রাসেল ভাই আমি এখনো জানি না যে এটার কারণ কি, কিংবা এটা কেন হইলো, আমরা নিজেরা গিয়েছিলাম নাকি আমাদের সামহাও এখানে নিয়ে যাওয়া হয়েছিল। I don't really have any clue about this, but anyway এই ছিল ঘটনা। আমি জানি না রাসেল ভাই এটা ভৌতিক কিনা বা এটা কি, বা আমি বলতে পারি এটা মোস্ট উইয়ার্ড থিং হ্যাপেন্ড উইথ আস। আর আমি আগেও বলেছি যে আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিলাম, আপনি ভেরিফাই করে দেখতে পারেন যে এই জায়গাটাই এটা হয়েছিল। সো যাই হোক, এই ছিল আজকে ঘটনা। আর আমার কাছে আরো অনেক ঘটনা আছে, ইনশাল্লাহ কখনো যদি দেশে আসি আমার খুব ইচ্ছে স্টুডিওতে এসে শেয়ার করবো। সো যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আল্লাহ হাফেজ। Boot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। আমি রাসেল আছি, আপনার সাথে শুনছেন রেডিও ফুটের FM, চলছে ভূত FM। ঘড়িতে সময় রাত 12:46 এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে অডিওটা ভালো লেগেছে, লিখেছেন এখলাস চৌধুরী। TCB তামিম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও MD আরিফুর রহমান আমাদের সাথে আছেন, শান্তা ইসলাম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, MD লাজিম, এছাড়াও সাইফুল্লাহ শিবলু আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, নাইম ফাহাদ, আবরার আহমেদ রাজু আমাদের সাথে আছেন MD মেহেদি হাসান রোমান, রাজীব হাসান মিঠু আমাদের সাথে আছেন, এখলাস চৌধুরী আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, রাফাত সিদ্দিকী সহ আরও অনেকে। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি বাংলা মোটর থেকে। জি, আমি যে স্টোরিটা বলবো, এই স্টোরিটা হচ্ছে আমি এর আগেও এই স্টোরি সম্পর্কে বলেছি একজন সম্পর্কে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ছোটোবেলা থেকে একটা মিশনারি স্কুলে পড়ে বড় হয়েছি। সে যে চার্চটা রয়েছে সেখানে হচ্ছে আমি প্রায় যেতাম। তো চার্চে গিয়ে আমার অনেকের সাথেই দেখা হয়েছিল ভাইয়া। আমার যতদূর মনে হতো মানে তারা হয়তো বা ইলুমিনাতির সদস্য ছিল, বা আমি এর আগে ওই যে ডেভিড নামে একজনের কথা বলেছি, ডেভিড এবং স্যামুয়েলের কথা। তো আমি দেখেছিলাম দুইজনকে, ডেভিড এবং আর একটা ছেলে ছিল যে হয়তো আমার বয়সী ছিল। তো ওই ছেলেটার মানে এই স্টোরিটা আজকে ওকে নিয়েই। আমি হচ্ছে শুরুতেই ওকে দেখতাম, মানে ও ছিল একেবারেই চুপচাপ এবং ভাইয়া একদম অন্য জগতের মানুষ বলতে পারেন, এই টাইপের, মানে কি বলবো, পুরাই আলাদা। খুব মানুষের সাথে কম মিশতো, খুব মানে একটু রাগী ছিল। যার সাথে কথা বলতো তখন কথা বলতো, আর যার সাথে কথা বলতো না একেবারেই বলতো না। তো ওই ডেভিডের সাথে আমার পরিচয় হওয়ার কারণে ডেভিডও যখন মানে আমার সাথে ওকে পরিচয় করায় দেয়, তখন হচ্ছে মানে আমাদের দুজনের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং আমরা খুব ভালো ফ্রেন্ডস হতে থাকি ধীরে ধীরে। তো মানে ওর একটা বিশেষ জিনিস লক্ষ্য করতাম, ওর সাথে যখনই কারোর রাগারাগি হতো, লাইক আমি একদিন একজনকে দেখেছি যে মানে ওর সাথে ঝগড়া করে বেশ খুব রাগ হয়ে গেছে ছেলেটা। তো বলছে যে তুই আজকে বাসায় যা, তোকে দেখে নেব, তুই যা, তোকে দেখে নিচ্ছি। তো যেই ছেলেটাকে ও বলেছে, শোনা গেছে যে ওই দিন বেলা ও বাসায় যেতে যেতেই রোড অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে হচ্ছে একবার ওর গাছের কেউ সম্ভবত আম চুরি করেছিল,
তো বলেছে যে যে আবার এখানে আসবে তার মাজা ভাঙবে। তো ভাইয়া সেমভাবে সে গাছে উঠতে গিয়েছিল আরেকবার, তো ওইখানে শোনা যায় এরকম কারোর মাজা ভেঙে গিয়েছিল। তো এই টাইপের মানে ও যা বলতো মানে অ্যাকুরেট তাই হতো। এবং হচ্ছে এইভাবে হতে হতে একদিন দেখা যায় ওর আঙ্গুলের একটা অংশ জাস্ট নেই, ঠিক আছে। তো এই যে মানে এই জিনিসটা দেখার পরে সবাই জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে তোমার এই আঙ্গুলে, কি হয়েছে। তো ও জাস্ট বলে যে আমার মেশিনে হাত চলে গিয়েছিল যার কারণে একটু প্রবলেম হয়েছে। লাইক সবাই তো জিজ্ঞাসা করবেই হাতে ব্যান্ডেজ দেখাতে, হুম। মানে দেখলে। তো ও জাস্ট ঢাকার জন্য এই জিনিসটা বলে। তো একদিন দেখা যায় তার আর একটা আঙ্গুলের এইরকম পার্টস নেই। এভাবে দেখতে দেখতে ওর হাতের প্রায় ম্যাক্সিমাম পার্টই নেই। তো ওকে বলে যে, আর আশ্চর্যজনক বিষয় হলো ভাইয়া ও জাস্ট হাতে কোনো মতে ব্যান্ডেজ করে এসেছে। লাইক আপনার যদি আঙ্গুল কেটেও যায় বড় আকারের, আপনাকে ডাক্তারের কাছ থেকে ড্রেসিং করাতে হবে, সেলাই করাতে হবে, অনেক ঝামেলা। বাট ওর তেমন কিছু না, জাস্ট কভার করে দেওয়া। তো এই টাইপের জিনিস দেখার পরে আমি মানে ওকে জিজ্ঞাসা করি যে সত্যি করে বলবা কি হয়েছে, আমি মানে বুঝতে পারছি যে তুমি এই জিনিসটা কোনো স্বাভাবিক জিনিস না, কি হয়েছে সত্যি করে বলবা। তো ডেভিডও ওই সময় আমার সাথে খুব ক্লোজ ছিল এবং ডেভিডের সাথে ওই ব্ল্যাক ম্যাজিক, ডেভিল স্পিরিট এই টাইপের অনেক বিষয় নিয়ে কথা হতো। ডেভিড একবার ওকে আমার বাসায়ও নিয়ে গেছিলো। তো এরকম হচ্ছে ও 2-3 দিন মানে কথা বলার পরে, বেশি জোরাজোরি করার পরেও আমাকে বলে ঠিক আছে আজকে তোমাকে বলবো আমি, তুমি একটা কাজ করো, তুমি আমার বাসায় আসো। আমি বলছি যে তোমার বাসাটা কোথায়, বলে যে ঠিক ডেভিডের বাসার অপোজিটে। তো আমি ঠিক ওইখানেই যাই ভাইয়া। যাওয়ার পরে মানে ঢুকতেই দেখি ওই ওদের বাসায় না মানে কোনো কিছুই ছিল না, ওর মা বাবাও কেউ ছিলেন না। মানে বাসাটা পুরাটাই ফাঁকা, একটা রুম ছিল ফাঁকা। তো ওইখানে ভাইয়া মেবি একটা উইজা বোর্ড টাইপের ছিল, স্টার আঁকানো এই টাইপের। এবং ভাইয়া ওর বাসায় দেখতাম কি মানে প্রচুর দামি দামি পাখি, খরগোশ এই টাইপের অনেক কিছু ছিল। ও এগুলো পালতো। তো ও হচ্ছে বলে যে আজকে তোমাকে আমি আমার প্রভুর সাথে দেখা করাবো, আজকে তুমি আমার প্রভুকে দেখতে পাবে। আমি বললাম রিয়েলি? আচ্ছা ঠিক আছে দেখি। তো আমি তো এই বিষয়গুলো নিয়ে তেমন মানে খুব বেশি ইন্টারেস্ট বাট বিলিভ করি না তেমন, দেখি তোমার আজকে কথায় কি হয়। তো বলে যে ঠিক আছে তুমি এক জায়গায় বসো। তো ভাইয়া ও আমাকে একটা চেয়ারে বসায় গোল করে একটা দাগ দিয়ে দেয়, সামথিং পাউডার টাইপের কিছু একটা দিয়ে বলে যে তুমি, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো এখান থেকে বের হবে না। এরপরে ভাইয়া ও করে কি, ও আরেকটা ওই যে স্টার ছিল, স্টারে বসে যায়। স্টারের ঠিক মাঝখানে একটা পাথর ছিল, ও পাশ থেকে একটা বিশাল মানে ম্যাকাও যে পাখি রয়েছে ভাইয়া, ওই পাখিটাকে এনে আর একটা এগুলো আপনি পাথর নিজে এক্সপেরিয়েন্স করেছেন? একদম নিজে চোখে। এবং ভাইয়া ম্যাকাও পাখিটাকে এক হাত দিয়ে এনে ওর মাথাটাকে কোনো মতে রেখে আর একটা পাথর দিয়ে বাড়ি দেয় এবং ওর মাথাটা আলাদা হয়ে যায়। এবং এটাও কি আপনার চোখের সামনে জি ঘটেছে? ভাইয়া একেবারে চোখের সামনে। এবং জিনিসটা খুবই কি বলবো অত্যন্ত ভয়ানক ভাইয়া ছিল, যে বিকজ আর পাথরটা ছিল একেবারে ভাইয়া চোখা টাইপের এবং অনেক ধারালো, যার কারণে হচ্ছে মাথাটা আলাদা হয়ে যায়। এবং ভাইয়া ওই যে ব্লাডটা বের হয় ওর বডি থেকে, তো ওই যে মানে ওই স্টারটা কোনো একটা মানে অংশ ফিল আপ করে দেয় ওই ব্লাড দিয়ে হচ্ছে ভাইয়া সামথিং কিছু একটা পড়তে থাকে, বলতে থাকে, বলে যে তুমি আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। দেন হচ্ছে আরও কিছু কিছু সামথিং, ওর কাছে একটা বই টাইপের ছিল, ওই টাইপের মানে ওই জিনিসটা দেখে ও আরও বলতে থাকে। এই টাইমে ভাইয়া ঠিক ওই সামনে একটা পর্দা ছিল, পর্দার আড়াল থেকে কেউ একজন কথা বলে ওঠে, কি হয়েছে, কি সমস্যা, হঠাৎ আমাকে ডাকলে? তো বলে যে মানে তখন ও পিছন থেকে বলে তোমাকে ডাকলাম, তোমাকে তো আমি ডিস্টার্ব করছি না, তোমার ভালোর জন্যই তো বলছি। তো শোনো আমার একটা ঝামেলা হয়েছে, আমার এই প্রবলেম, জাস্ট ওর একটা প্রবলেম শেয়ার করে যে আমার এই ঝামেলা হচ্ছে, তুমি কিছু একটা করো। তখন হচ্ছে বলে ঠিক আছে তাহলে তুই তোর ভাইয়ের সাথে একবার কথা বলে নিস। ওর মানে ভাইয়া এরপরে ওই মানে ওইখান থেকে আর কোনো আওয়াজ টাওয়াজ আসে না, ঠিক হয়ে যায়। তো তখন হচ্ছে ভাইয়া পরের দিন সকালে শোনা যায় ওর হচ্ছে এরকম ভাইটা মানে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওর কাছে জিজ্ঞাসা করা হয় যে এরকম বলা হলো যে তোমার মানে ভাইয়ের সাথে কথা বলে নাও, আবার হঠাৎ এই জিনিসটা হলো, বললো যে অ্যাকচুয়ালি কি আমি যেই জিনিসটা ডিমান্ড করেছিলাম ওর কাছে, এর জন্য ওই ম্যাককাওটা ওকে বলি দেওয়াটা মানে এনাফ না, তো ও হচ্ছে যার কারণে আমার ভাইকে নিয়ে নিল। আর হচ্ছে আমি বললাম যে তোমার এখন মানে কি, তোমার মানে ভাইয়া অবাকজনক ছিল যে ওর ভাইকে হারিয়েছে, বাট ওর মুখে কোনো দুঃখের কোনো ছাপ নেই, জাস্ট ওর মতোই আছে।
এই টাইপের জিনিস দেখার পরে আমি বললাম যে তাহলে তোমার এই যে তোমার হাত কাটছো ধীরে ধীরে, তো এটা লাস্ট স্টেজটা কি হতে পারে? বলে যে কি বলো লাস্ট স্টেজ, আমি তো আমার প্রভুর জন্য জানও দিয়ে দিতে পারি, ও মানে ও আমার সব, ও আমি দেখো আমি যা বলি তাই হয়, তো ও তো মানে ও আমার এত কথা শুনে আমি ওর জন্য জানটা দিতে পারবো না? অবশ্যই। তারপরে কি হলো? তো হচ্ছে ভাইয়া এরপরে মানে এরকম চলতেই থাকে, ও এই টাইপের যা বলে তাই হয়ে যায়। আর একটা টাইমে শোনা যায় যে ভাইয়া ছেলেটা মারা গেছে, হঠাৎ করেই চার্চে একদিন শুনি যে ও মারা গেছে। তো ভাইয়া ও যখন হচ্ছে মানে ওর বডিটা যখন আনা হয়, জাস্ট দেখেছিলাম যে ওর মুখের ভেতর থেকে ওর বাঁ হাতটা ঢুকিয়ে মানে ঘাড়ের পেছন থেকে বের করলে যেরকম অবস্থাটা হয়, ঠিক মানে প্রচণ্ড বিদঘুটে অবস্থা ভাইয়া। এবং মুখের ভেতর থেকে নিয়ে পেছন দিয়ে বের করা হাতটা, এবং এই অবস্থায় ওর লাশটাকে রাখা, কোনো মতো ঢেকে দেওয়া। আমি জাস্ট মানে দেখে ওইখানে জাস্ট এক নজর দেখেছিলাম ভাইয়া, এবং এত ভয়ানক ছিল বিষয়টা। ওর এক হাত তো মানে অর্ধেক ছিলই না, আর সাথে মানে এই জিনিসটা ছিল। এবং এটা দেখার পরে মানে বুঝে গেছিলাম যে ব্যাপারটা আসলে কোনো সাধারণ বিষয় ছিল না। এবং চার্চে যারা আরও অনেকে ছিলেন তারাও বুঝেছিলেন যে অ্যাকচুয়ালি কোনো স্বাভাবিক কিছু ছিল না। পরে তারা অনেক কিছু খুঁজেছিলেন, বাট তেমন কিছুই পাইনি ভাইয়া। এইটাই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে অনেকেই লিখছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে শাহরিয়ার আহমেদ সোহাগ আমাদের সাথে আছেন, এবং তিনি লিখেছেন যে ভিডিও ফুর্তি অ্যাপ ইজ পারফেক্ট ফর, আচ্ছা তিনি বলছেন যে সবার জন্য এটা খুব ভালো, এবং হি ইজ লিসনিং ফ্রম মালদ্বীপস, সেটা তিনি জানিয়েছেন আর কি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাগর, এছাড়াও আরিফ হাসান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সিফাত তাহসান, তিনি লিখেছেন ভয় করছে। আমাদের সাথে আছেন আতাউর রহমান রাজন, তিনি জিজ্ঞেস করেছেন তিনি জানিয়েছেন যে আফনান ভাই কবে আসবেন। ডক্টর আফনান ভাই না, ডক্টর আলিফ গত সপ্তাহে এসেছিলেন। আফনান ভাই মনে হয় এর মধ্যে কোনো একদিন চলে আসবেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সিফাত খান, অপসরী প্রিয়া আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আফরিন সুলতানা আন্নি, এবং আমাদের সাথে সিফাত তাহসান আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও নাইভারম্যান ইমন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও প্রিন্স শহীদুল মোহাম্মদ রহমতুল্লাহ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও জুবায়ের আহমেদ রোমিও আমাদের সাথে আছেন, আরিন সুলতানা আন্নি আমাদের সাথে আছেন, জান্নাতুল ফেরদৌস প্রিয়া আছেন আমাদের সাথে, মেহেদি হাসান, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জুবায়ের আহমেদ রোমিও আমাদের সাথে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মিল্টন হাসান তুহিন সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের ঘটনা পাঠানোর জন্য, আপনাদের কমেন্ট করার জন্য। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনার থার্ড নাম্বার যে ঘটনাটি, ছোট্ট ঘটনা যদিও, আমরা একটু শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাই। আমি রাইয়ান তেজগা থেকে। আমার এখনের যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার নানার বাসার কেন্দ্রিক একটা ঘটনাই। আমি একদিন বিকালবেলায় ছাদে হাঁটছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে নানা বাসার পাশের যে বিল্ডিংটা, ওটার ছাদে একটা ঘুড়ি এসে পড়লো। তো আমি নানা বাসা থেকে নেমে ওই বিল্ডিংটাতে যাবার জন্য যখন সিঁড়ি দিয়ে উঠছি, তো অলমোস্ট যখন 4 তলায় উঠে গেছি, তো আমি সিঁড়ির জানালা দিয়ে একটু নিচের দিকে দেখলাম যে কীরকম দেখা যায় উপর থেকে নিচটা। তো অল অফ এ সাডেন আমি যখন ঘুরলাম ছাদের দিকে উঠবার জন্যে, হঠাৎ করে দেখতে পাচ্ছি যে চারদিক একেবারে বন্ধ, চারদিকে শুধু দেয়াল, কোনো সিঁড়ির অপশন নাই, এবং একেবারে বদ্ধ একটা জায়গা। আমি গ্লাসের দিকে বেশ কয়েকবার ধাক্কা দিলাম, ওয়ালে ধাক্কা দিতে থাকলাম, বাট কোনো দিকেই কোনো আমি পথ পাচ্ছি না উপরে যাবার বা নিচের দিকে যাবার। এরপরে যখন আমি আবার ঘুরে সিঁড়ির ওই জানালার দিকে ফিরলাম, এরপর হঠাৎ করে ঘুরে আবার দেখি ঠিক আগের মতোই উপরে ওঠার সিঁড়িটাও দেখতে পাচ্ছি, নিচে যাবার সিঁড়িও দেখতে পাচ্ছি। তো এই অবস্থাতে আমার মধ্যে আর কোনো মানসিকতা কাজ করলো না যে আমি আবার ছাদে যাই, ওই অবস্থাই নাই। তখন আমি দৌড় দিয়ে নিচে নেমে আবার আমার নানার বাসায় চলে গেলাম। এটা
ছিল আমার থার্ড ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে লাজিম আহমেদ প্রিয় আমাদের সাথে আছেন এবং তিনি বলেছেন যে আজকে কোনো গ্রামের ঘটনা আছে কিনা। আমাদের তো ভূত এফএম ম্যাক্সিমাম ঘটনাই গ্রামেরই হয়, তাই না? এবং যারা ঘটনা বলেন আমি দেখিনি যে কোনোদিন মানে এরকম হয়েছে যে কেউ বলেছেন যে আমি শহরের ঘটনা শুনতে চাই। আই ডোন্ট নো ওয়াই। আমরা সবসময় গ্রামের ঘটনা যারা শহরে থাকেন তারাও নিয়ে আসেন। তো দেখা যাক, এবং আশা করছি যে আপনাকে আজকে কোনো গ্রামের ঘটনা হয়তো উপহার দিতেও পারি। ডেভিড আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। অর্ণব আনাম আছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি পারভেজ আশুগঞ্জ থেকে, এবং তিনি কাতার থেকে শুনছেন। আমাদের সাথে আছেন রাজীব মিথুন, গল্পটা ভালো লাগলো। এমডি আরিফুর রহমান আমাদের সাথে আছেন এবং লিখেছেন যে আজকের এপিসোডটা ভালো হচ্ছে, এই গল্পটা অনেক ভয় লেগেছে। তামিমুল ইসলাম আমাদের সাথে আছেন। আমাদের আরও একটা অডিও ক্লিপ আছে, সেটা আশা করছি ভালো লাগবে। আমি কিন্তু এখন টুইটার থেকে আপনাদের লেখাগুলো পড়ছি। জ্যোতির্ময় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি যে তামিম, এছাড়াও আছেন আবদুল্লাহ আল নোমান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাজীব হাসান মিঠুন, এছাড়া আমাদের সাথে আছেন রফিকুল ইসলাম, তিনি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে শুনছেন। এমডি আচ্ছা আরিফুর রহমান বলছেন যে অডিও ক্লিপের কথাটা বলেছেন তিনি, যে ভয় লেগেছে, একটু অন্যরকম, এটা নাম কিন্তু রাসেল ভাই, শুনছি ভয় লাগছে। ওকে। এমডি শাকিল মাহমুদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এক্লাস চৌধুরী, এছাড়াও আরও অনেকেই আমাদের সাথে আছেন। আমাদের যে রেডিও ফুর্তির যে পেজটা, সেই রেডিও ফুর্তির পেজেও আপনারা অনেকে কমেন্ট করেছেন। আমি কিছু কমেন্ট না পড়লেই না, আমি কিছু কমেন্ট পড়ে আসছি, তারপর আমরা নেক্সট যে ঘটনা সেই ঘটনাটিতে যাব। এবং আমাদের এইখানে দেখতে পাচ্ছি যে আজকে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে অনেকেই আছেন এই মুহূর্তে এইখানে, দেখি একটু আছেন এমডি সাগর, আচ্ছা খুলনা থেকে শুনছেন তিনি। মুরসালিন মায়ান ইন্ডিয়া থেকে শুনছেন। হিরণ বস আমাদের সাথে আছেন এবং তিনি আজকে প্রথম লিখলেন আমাদেরকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শিফাত আহমেদ ভোলা থেকে শুনছেন। এসকে শিমুল হোসাইন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। শেখ মালেক আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এমডি সজল সরকার, এছাড়াও আরাফাত আল আলম তুষার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকেই। আমাদের যে ঘটনাগুলো আপনাদের ভালো লাগে সেই ঘটনাগুলো ভালো বলবেন, যে ঘটনাগুলো খারাপ লাগে অবশ্যই খারাপ বলবেন, কারণ আপনাদের কাছ থেকে সত্যিটা জানা বা আপনাদের যে অনেস্ট ওপিনিয়ন সেটা আমাদের জন্য খুব প্রয়োজন। কিন্তু আমাদের কাছের মানুষটা সবসময় যেটা খারাপ লাগে সেটা বলে দেন, আর যারা ভালো চান না তারা সব কিছুই ভালো বলেন, সেটা আমরা চাই না, একেবারেই চাই না। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। থ্যাংক ইউ সো মাচ। খালিদ হাসান রাকিব আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি শাহন আছেন আমাদের সাথে, শরীফুল সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনাটি শোনার জন্য। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আরেকবার বলতে হবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ওমর ফারুক। জি। আমি আসছি মিরপুর 12 থেকে। ভাই আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা গ্রামের ঘটনা। মানে এটা হচ্ছে আমি যে গ্রামে থাকি ওই গ্রামেরই। তো এটা হচ্ছে পিরোজপুর জেলার জিয়ানগরের মধ্যে পড়েছে। গ্রামটার নাম হচ্ছে পত্তাশি গ্রাম। আচ্ছা। তো আমাদের ঘটনাটা যেটা ঘটেছে আমাদের বাসা থেকে ইমিডিয়েট কাছে ওই বাড়িটা। তো ওই বাড়িটা ছিল হচ্ছে ভাইয়া মানে একটা ছাড়া বাড়ি টাইপের, মানে বাড়িটা অনেক বড় একটা বাড়ি, শুধু গাছপালা দিয়ে ভরা। আর বাড়িটার মধ্যে দুটো ঘর ছিল, একটা ঘরে কেউ থাকতো না। তারা হচ্ছে শুধু ঘরটা ছিল, বাট ঘরের যে লোকজনগুলো তারা হচ্ছে গার্মেন্টসে চাকরি করার জন্য চট্টগ্রাম ওখানে থাকে। আর যে ঘরটা ছিল ওটা মোটামুটি কোথাকার ঘটনাটা আরেকবার সবাইকে বলেন। এটা হচ্ছে বলা যাবে? হ্যাঁ, পিরোজপুর জিয়ানগর, গ্রামটার নাম হচ্ছে পত্তাশি। যে গ্রামের ঘটনা বলছেন তো সবাই, তো গ্রামের ঘটনা অলরেডি চলে এসে থাকেই প্রতিভূত বলেন। তো হচ্ছে ওই যে বাড়িটার কথা বলছিলাম আমি, বাড়িটার সাইড দিয়ে হচ্ছে একটা খাল চলে গেছে। ওই খালের সাইডে হচ্ছে বড় একটা বাগান বাড়ির মধ্যে যা আছে হচ্ছে সুপুরি গাছ, নারকেল গাছ, বাঁশঝাড়, তারপর কচু ক্ষেত, এরকম বড় দুই একটা
পুকুর আছে, মানে বাড়িটার মধ্যে যদি হচ্ছে দিনের বেলাও কেউ ঢুকে মানে অন্ধকার একটা ভাব বা হচ্ছে পাখির ডাক, মানে খুব একটা ভয়ানক একটা ভাব আছে। তো ওই বাড়িটায় থাকতো হচ্ছে দুজন থাকতো, মানে মুরব্বী থাকতো দুজন, স্বামী স্ত্রী, আর ওনার দুটো ছেলে। আর ওনার ছেলে মেয়ে টোটাল আমি শিওর বলতে পারছি না, কিন্তু দুটো ছেলে হচ্ছে আমি চিনি যাদেরকে। তারা হচ্ছে ওই তাদের বাড়ি থেকে, গ্রাম থেকে 5-6 কিলোমিটার দূরত্বে থাকে, ওখানে চাকরি করে। আচ্ছা। তো ওই মুরব্বী উনি বাড়িতে থাকে, উনি আর ওনার বউ। তো বাড়িতে থাকার কারণে ওনাকে তো সব কিছু বাড়ি দেখাশোনা করে রাখতে হয়, আর বাড়িটা হয়তো বা তাদের জমি জমার সমস্যা ছিল, এই জন্য বাড়ি পড়ে দেওয়ার জন্য থাকতো। তো সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে উনি যে ওনার বাড়ির টিন ছিল মানে খুব স্বাভাবিকভাবে লাগানো ছিল, তো ঘরের পাশে একটা গাব গাছ ছিল আর কি, পুরনো একটা গাব গাছ ছিল। ওই উনি মানে চিন্তা ভাবনা করলো যে গাব গাছটা কেটে ফেলবেন কারণ ওনার টিনের ক্ষতি হচ্ছে। তো উনি এরকম চিন্তা ভাবনা করলেন, কিন্তু ওই ওই কিছুদিনের মধ্যে উনি রাত্রে স্বপ্নে দেখলো যে মানে মুরব্বী টাইপের একজন লোক, দরবেশ টাইপের, স্বপ্নে ওনার সামনে এসে বলছে যে তুমি যে গাছটা কাটতে চাইছো গাছটা কেটো না, কারণ তোমার যেরকম একটা থাকার স্থান আছে, এটা একটা থাকার স্থান আমার, সো এটা তুমি কেটো না। আচ্ছা। তো উনি ওটাকে সেরকম ইয়াতে নিল না, চিন্তা করলো যে স্বপ্ন তো, তো উনি গাছটা কেটে ফেলে। আচ্ছা। এরপরে ওনার সাথে আর কি যে মেন ঘটনাটা শুরু হয়, ওখানেই থেমে যেতে পারতো আর কি। তো রাসেল ভাইয়া ওই যে মুরব্বী উনি ওই দিনের পর থেকেই মানে ওই দিন রাত্রেই উনি হচ্ছে টের পায় যে ওনার সাথে বাইক মানে বাইরে দিয়ে ওনাকে কেউ ডাকতেছে। এটা ওই দিন শুধু উনিই শুনছে যে ওনাকে কেউ ডাকতেছে, তো উনি কেয়ার করেন না, উনি ঘুমায় গেছে। এরপর দিন 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 ঘটনা বাড়তেছে, যেটা হচ্ছে যে ওনাকে একদিন রাত্রেবেলা 1-1:30টার দিকে ওনাকে হচ্ছে মানে ঘুম থেকে ওনাকে উঠে নেওয়া হয়েছে আর কি। তো ওনার বউ ছিল তো পাশে, ওনার স্ত্রী হচ্ছে হঠাৎ করে দেখলো যে উনি পাশে নেই। তো উনি চিন্তা করলো যদি বাইরে বের হয় আমাকে তো অবশ্যই নক দিবে, বা একা একা তো উনি বাইরে যাবেন, এত বড় বাগান বাড়ি। তো উনি যে গ্রামে হারিকেন বলে আর কি। আচ্ছা। তখন তো কারেন্ট ছিল না, এখনো মানে খুব রিসেন্ট কারেন্ট গেছে, মানে অজপরা টাইপের একটা গাছ ছিল ওটা। তো উনি হারিকেন নিয়ে নেমে হচ্ছে ওনার মানে আশেপাশে খোঁজাখুঁজি করে একা একা, যখন না পায় তখন হচ্ছে মানে চিৎকার চেঁচামেচি শুরু করে। তো শুরু করার পর আশেপাশ দিয়ে মানুষ আসে, মানুষজন এসে হচ্ছে দেখা যায় যে ওনাদের যে বাগান বাড়িটা, যে গ্রামে ভাইয়া ওটাকে মানে বের বলে থাকে আর কি, এটা সবাই বুঝবে না হয়তো বা। আচ্ছা। আর শহরে আমরা লেক বলে থাকি। আচ্ছা। ওই জায়গায় লেক টাইপের কিছু ছিল, তো ওনাকে ওই লেকের মধ্যে পাওয়া যায়। উনি ওই জায়গায় আছে, মানে খুব খারাপ অবস্থায় আছে, গায়ে কাদা মাখা পানির মধ্যে। ওখান থেকে ওনাকে রাত্রে উদ্ধার করা হয়। তো উনি কিছুই বলতে পারছিল না, জিজ্ঞেস করার পর যে কি হয়েছিল। তো ওই দিন গেল। তো আর উনি হচ্ছে এবার যখন রাত্রে ঘুমাতো দেখতো যে আমি বলছি যে ওনাদের যে ঘরটা ছিল, ঘরটা হচ্ছে খুবই নর্মাল ছিল, নামের ঘর ছিল। কিন্তু উনি ওই রাত্রেবেলা যখন ঘুমাইতো, যে চাঁদের আলো পড়তো, উনি দেখতে পাইতো যে ওনাদের বাড়ির মানে অনেক বড় বড় গাছ ছিল, তো ওই ফাঁকা দিয়ে দেখতো যে কোনো গাছ দিয়ে ওনাকে ডাকতেছে বা ওনার দিক তাকায় বিদ্যুৎভাবে হাসাহাসি করতেছে। তো এটা দেখার পর আর উনি এই যে টর্চারটা হয়েছে, এরপর উনি অনেক অসুস্থ হয়ে পড়ছে। এরপর ওনার ছেলে আসছে, ওনার নাতাতি আসছে, সবাই বাড়িতে ছিল। হঠাৎ করে আর একদিন ওরকম মানে ওই দিন রাত্রে কেউ খেয়াল করে না যে উনি নাই। সকালবেলা ফজরের দিকে হচ্ছে ওনার যে নাতি ছিল, নাতি হচ্ছে বাথরুমে গেছে আর কি। আর ভাইয়া গ্রামের যে কিছু কিছু বাড়িতে এখনও হয়তোবা দেখা যায় যে বাথরুমটা খুবই নর্মাল, মানে হচ্ছে সুপুরি গাছের যে হচ্ছে পাতাটা ওটোটা দিয়ে হচ্ছে মানে চারোদিক দিয়ে বেড়া দেয়া আর কি, ওই রকম গাছ দিয়ে করা। গ্রামে এরকম এখনও বাথরুমগুলো আছে। তো ওই টাইপের একটা বাথরুম ওই বাড়িতে ছিল। তো ওই যে ওনার নাতি সকালে ফজরের আগে দিয়ে উনি মানে ওয়াশরুমে গেছে, বাথরুমে যাওয়ার পর দেখে যে ওর যে মানে দাদু ছিল উনি ওই বাথরুমের মধ্যে পড়ে আছে, তার সমস্ত গায়ে হচ্ছে ময়লা। তো এটা দেখার পর ও তো সবাইকে ডেকে আনার পর ওখান থেকে উঠানো হয়, গোসল করানো হয়। আজকেও সেম কাহিনী, উনি কিছু বলতে পারতেছে না যে উনি ওই জায়গায় কিভাবে গেল। এরকম হওয়ার পর ভাইয়া এই যে এর মধ্যে আরও 2-1 দিন ওনাকে এরকম রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছে। তো সবাই এবার ওনার বাড়িতে সবাই চলে আসছে এই কাহিনী শোনার পরে। তো এরপর হচ্ছে ওনাকে হচ্ছে ডাক্তার দেখানো হলো। তো ডাক্তার দেখানোতে কোনো লাভ হয়নি ভাইয়া, উনি হচ্ছে কিছুদিন পরে আস্তে আস্তে করে মানে অসুস্থ হয়ে মারা গেছে।
তো ভাই এখানেও ঘটনাটা শেষ হলে কিন্তু পারতো, বাট যেটা শুরু হলো যে উনি মানে মারা যাওয়ার পরে ওই বাড়িতে যেটা হতো, ওনার কিন্তু স্ত্রী ছিল, উনি তো মারা গেল। তো দেখা যেত যে ওনার রূপ নিয়ে, আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস মিস করছি, সরি ফর দ্যাট। সেটা হচ্ছে যে উনি যখন মারা যাওয়া হয়, ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল যে তার ছেলেরা যে শহরে থাকতো, ওটা হচ্ছে 5-6 কিলোমিটার দূরে। ওখানে হসপিটালে ওখানে ডাক্তার দেখানোর পর ওখানেরই একটা সরকারি কবরস্থানে ওকে মাটি দেওয়া হয়। তো এটা কিন্তু ওনার এই গ্রামের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তো ওখান থেকে উনি তো আর এখানে আসা সম্ভব না, ওনাকে ওখানেই মাটি দেওয়া হয়। কিন্তু যেটা দেখা যায় যে পরের রাতগুলোতে সন্ধ্যার পরেই দেখা যায় যে ওনার আকৃতি ধরে ওই ঘরটার আশেপাশে ঘুরতেছে, ঘরটার মধ্যে উঠতেছে, মানে উঠতে চাচ্ছে, ঘরের মধ্যে উঠতে পারতেছে না, কিন্তু ওর আশেপাশে ঘুরতেছে সাদা কাপড় পরা। তো এটা ভাই খুব বাজে একটা সিচুয়েশন হয়ে গেছিল গ্রামে। তখন আমিও ওখানে ছিলাম গ্রামে, তখন আমি ওখানে হচ্ছে অনেক আগের কথা, তো মানে 3-4 বছর হয়েছে, আমি তখন এসএসসি কমপ্লিট করি, তখন ওই একটা স্কুলে পড়ি আমি। তো ভাইয়া যেটা হয়তো সন্ধ্যার পরে ওই বাড়ির আশেপাশ থেকে, মানে ওই বাড়ি থেকে একটা গন্ধ বের হতো, কীরকম কাপড় চুপুর পোড়ালে যেরকম একটা গন্ধ বের হয়, খুবই বাজে একটা গন্ধ ছিল, এরকম একটা গন্ধ বের হইতো। আর ওনাকে যখন মাটি দেওয়া হয়, ওর পর থেকে ওই ঘরে কেউ আর থাকতে পারতো না। ওনার বউ হচ্ছে ওনার যে ছেলের ঘরটা ছিল পাশে, ওই ঘরে থাকতো। কিন্তু উনি বারবার একটা কথা বলতো যে ওনার বউয়ের নামটা আমি উচ্চারণ করছি না, কিন্তু ওনার বউয়ের নাম ধরে বলতো যে আমি ওকে নিয়ে যাব, এরকম বলা হতো। সো ভাইয়া এরকম হওয়ার পর পাশের যে বাড়িগুলো ছিল তারাও তো খুব মানে নাজেহাল অবস্থায় ছিল। তো একটা ছেলে সন্ধ্যার চিন্তা করছে যে প্রত্যেক সন্ধ্যা এরকম হয়তো আমি একদিন সন্ধ্যা একটু কোরআন তেলাওয়াত করে দেখি। তো ও কোরআন তেলাওয়াত শুরু করছে। এবার হচ্ছে ঘর থেকে ঘোরাঘুরি, ওই ঘরের পাশে এখন আর ঘুরছে না, ওনাদের সীমানার লাস্টে এসে ওকে চিৎকার করে বলতেছে যে তুই কোরআন তেলাওয়াত কর, অফ কর, নাহলে কিন্তু তোর ক্ষতি করে ফেলবো, আমি তোদের কিছু করতে চাচ্ছি না, তোরা জাস্ট ওকে আমারে দিয়ে দে। ওনার স্ত্রীর কথা বলতেছে, ওকে আমারে দিয়ে দে। আর ওকে দেওয়ার কারণ হচ্ছে ভাইয়া, ওই যে গাছটা কাটছিল, উনি ওনার স্ত্রীকে জিজ্ঞেস বলছিল, ওনার স্ত্রীও সেম কথা বলছে যে কেটে ফেলো, ওগুলো কি বিশ্বাস করে, এই জন্য ওনার বইয়ের উপর ও রাখছিল। তো ভাইয়া আর এরকম হওয়ার পর ওর কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছে, ও ভয় পেয়ে গেছে আর কি। আর যেটা হয়তো ওই রকম দেখে সন্ধ্যার পরে প্রত্যেকটা ঘরে গ্যাঞ্জাম লাগতো, মানে স্বামী স্ত্রীর মধ্যে কিচ্ছু হয় না সারাদিন, হঠাৎ করে স্বামী তার স্ত্রীকে ধূপধাপ মার শুরু করতেছে রিজন ছাড়া, এরকম শুরু হয়। তো হ্যাঁ, এরকম করতে করতে ওই বাড়ির একজন জামাই ছিল, উনি চট্টগ্রাম থাকতো, গার্মেন্টসে চাকরি করতো, উনি এই খবর পেয়ে বাড়িতে আসে। তো উনি সামথিং শুনছে যে হচ্ছে উনি মারা গেছে বা অসুস্থ এরকম, কিন্তু উনি আস্তে আস্তে হয়তো বা রাত 11টার মতো বাজছে, চাঁদনি রাত ছিল, উনি ওই বাড়ির সীমানায়, আমি বলছি কিন্তু যে ওই বাড়ির পাশে একটা খাল ছিল, তো খালটার উপরে সাঁকো আছে, সাঁকো পার হয়ে উনি বাড়িতে ঢুকতে হয়। উনি যখন সাঁকো পার হয় তখন দেখে যে ওই যে মুরব্বি ছিল আর কি, যে মারা গেছে, উনি ওনার সামনে এসে দাঁড়াইছে। কিন্তু অদ্ভুত ছিল যে ওনার সাইজটা ছিল একটু ডিফারেন্ট, খাটো টাইপের ছিল। কিন্তু উনি যখন ঢুকে ফর্মালিটি মেডেন সালাম দিল, সালামের উত্তর দেয় নাই, কিন্তু উনি আস্তে আস্তে করে লম্বা হচ্ছে। ফার্স্টে ছিল এক হাইট, পরে হাইট বাড়তেছে। তো এইটা দেখে উনি হচ্ছে মেনে নিতে পারে না, উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, পরে ওনার জ্বর হয়ে ওনার অবস্থা খুব খারাপ হয়ে যায়। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছিল যে ওনাদের যে জাস্ট ফ্যামিলিরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ভয় পাচ্ছে না, পুরো গ্রামবাসী একটা ইয়ার মধ্যে ছিল, আতঙ্কের মধ্যে ছিল, সন্ধ্যার পরে কেউই বাইরে বেরোতে পারতো না। তো এরপর ভাইয়া সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এইটাকে কিছু একটা করতে হবে। তো এরপর ওখানের দু একজন কবিরাজকে নিয়ে আসা হয়, আর আমাদের ওখানে বাজারের একটা মসজিদ আছে, মানে ওই মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়। তো উনি ফার্স্টে রাজি হয়নি, তারপরে 2-3 জন মিলে আর কি ওই বাড়িতে সন্ধ্যা একটা করে আসর করে, অনেক গ্রামবাসী ছিল ওখানে। আসর করার পর হচ্ছে সামথিং কিছু হচ্ছে তারা দোয়া পড়লো, আর হচ্ছে মানে লোহার রড টাইপের ছিল অনেকগুলা, ঝাড়ু এইসব অনেক কিছু ছিল। তো ওনারা একটা গোল একটা দিয়ে ওখানে চাইরো সাইড দিছিল আগুন দিয়ে, তারপর ওখানে হচ্ছে ওকে হাজির করা হয়। মানে কিছু দেখা যায় না, কিন্তু আওয়াজ আসছিল ওখান থেকে, আর ওখানের যে আগুনটা ওটা নিভে গেছিল আর কি। এরপর বলা হয় যে তুই কেন আসছিস, তো ঘটনাটা পুরাই বলে যে এরকম হয়েছিল, আমি নিষেধ করার পর হয়েছে। তারপর ওকে চলে যেতে বলা হয়, ও কোনোভাবেই যেতে চায় না। লাস্ট টাইম মানে দোয়া দুরুদ পড়ার কারণে তারপর বলে যে তুই কী নিয়ে যাবি, তারপর বলে যে এই বাড়ির যে বড় গাছটা আছে, এই গাছের আমি ডালটা নিয়ে যাব। ওটা হচ্ছে সিরাজ গাছ ছিল আর কি।
তো এরকম অনেক কিছুর পর ওখান থেকে ছোটদের সরায় দেওয়া হয়। তারপর কিছুক্ষণ পরে মানে সব কিছু ঠান্ডাই ছিল, একটা ঝড়ের মতো আসে আর কি, আর ওই যে গাছটা ছিল গাছের একটা ডাল নিয়ে চলে যায় আর কি। তো এরপর থেকে ওই বাড়িতে এখন কেউ নাই, কিন্তু ও বাড়ির আশেপাশে এরকম কোনো সমস্যা এখনো পর্যন্ত নেই। কিন্তু তখন এটা খুব প্রচলিত ছিল, মানে সবাই জানে ব্যাপারটা এখনো যারা ওখানে ওই টাইমটা ছিল আর কি। এটাই ঘটনা ধন্যবাদ ছিল। আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে